আচ্ছা ওই সময় হয়ে গেছে, যাই হোক, মানে নাকি ছিল। জি ভাই, শুরু করতে পারেন। আচ্ছা, শোনা যায় কিনা এখানে? আচ্ছা, দেখ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রিজওয়ান রফিকি সাহেব হুজুরের সাথে আমাদের এখানের ব্রাদার রাহুলের একটা বহসের আলোচনা চলতেছিল। এটা সম্ভবত আমি যতটুকু জানি আর কি, যে উভয় পক্ষে কথোপকথন হয়েছে এবং ব্রাদার রাহুল সাহেব ইন্ডিয়া থাকাকালীন সময়ে আমাদের রিজওয়ান রফিকি সাহেব তার থেকে একজন প্রতিনিধি বাইতুল মোকাররম আসার একটা প্রস্তাব উনি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর সেখানে ব্রাদার রাহুল কথা বলেছেন যে বাংলাদেশের ভিতরে মানে ওখানে যাওয়ার মতো ওনার কোনো প্রতিনিধি নেই, তো এই জন্য তিনি সেখানে যাননি। তো উনি বাংলাদেশে এখন এসেছেন। বাংলাদেশে আসার পরে এখন মানে দুপক্ষিক ডেট আসছে, যেমন রিজওয়ান রফিকি সাহেব দিয়েছিলেন নিরপেক্ষ একটা মসজিদ বাইতুল মোকাররম, এবং ব্রাদার রাহুল গতবার সেই কথা বলেছিল যে আমার পক্ষ থেকে বাইতুল মোকাররম যাওয়ার মতো কেউ নেই। বাকি এইবার আসার পর তিনি বলছেন যে না, আমি মালিটলা মসজিদে আমি বসবো, এবং উনি এটা জানিয়েছেন। এবং গতকালকে ব্রাদার রাহুল সাহেব মানে উভয় পক্ষ, উনি বাইতুল মোকাররম অবস্থান নিয়েছেন, উনি মালিটলা মসজিদে অবস্থান নিয়েছেন, উভয় পক্ষ। তো পরবর্তী রিজওয়ান রফিকি সাহেব উনি চেষ্টা করেছেন যাতে বহসটা হয়। তো পরবর্তীতে উনি প্রায় সকাল 9টা পর্যন্ত অপেক্ষা করেছেন ব্রাদার রাহুল থেকে কোনো ধরনের তথ্য আসে কিনা যে উনি নিরপেক্ষ মসজিদ বাইতুল মোকাররমে যাবেন, এই ধরনের কোনো তথ্য আসে কিনা। তো পরবর্তীতে তিনি থেকে এই ধরনের কোনো সাড়া না পাওয়ার পরে সিদ্ধান্ত হয় যে না, আমরা জাতির স্বার্থে যাতে উম্মতের খায়ের হয় সেই হিসাবে আমরা যাতে সুষ্ঠুভাবে এই বহসটা হয় সেই হিসাবে শর্ত শারায়েত সহ আমাদের দুইজনকে ওনারা মালিটলা মসজিদে পাঠান, এবং আমরা বর্তমানে মালিটলা মসজিদে অবস্থান করছি। এবং আমরা রিজওয়ান রফিকি সাহেব এবং ব্রাদার রাহুলের সাথে যে বহসটা হবে সেই বহস নিয়ে আমরা আলোচনা করব। শেষ কি কথা? আমার আলোচনা আমি শুরু করবো এখন। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আচ্ছা, আর না হলে আলোচনা শুরু করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, যে আপনারা দীর্ঘদিন যাবৎ ধরে অপেক্ষায় অনেকজন আছেন যে কি হয় বিষয়টি, রিজওয়ান রফিকি ভাইয়ের সঙ্গে অনেক দিন থেকে বিভিন্ন রকমের লাইভ আপনারা ইতিপূর্বে দেখে এসেছেন, এখনও দেখছেন। তো যে বিষয় ছিল বাহাসের একটি বিষয়, শেখ মুফতি বেলাল হোসেন তিনি এ বিষয়ে তিনি কিছুক্ষণ আলোকপাত করলেন। তো এখানে যাই হোক, যে কোনো বিষয়ে যখন কথাবার্তা বলা হয় বা কোনো কিছু ইঙ্গিত করা হয় সে বিষয়ে পূর্ণ অবশ্যই জ্ঞান রাখতে হবে সে বিষয় সম্পর্কে, নচেত কোনো দিক থেকে যদি একটু ইঙ্গিত কাউকে খোঁচা মারা হয় অথবা পাশাপাশি যেটা ভুল ইনফরমেশন দেওয়া হলো কারো কথা উপরে ভিত্তি করে, তো এটা মোটেও গ্রহণযোগ্য হবে না। তার জন্য এখানে কয়েকটি কথা আমি বলি যে বাইতুল মোকাররম মসজিদ নিরপেক্ষ মসজিদ তিনি প্রস্তাব দিয়েছেন, আমি গ্রহণ করি নাই, কিন্তু তারপরে যে আমি নিরপেক্ষ কোনো জায়গা বলিনি এমনটি নয়। মুফতি রিজওয়ান রফিকিকে স্পষ্টভাবে বলেছিলাম যে বাইতুল মোকাররম যেটা হানাফি ভাইদের দ্বারা পরিচালিত ওটা, তা ওখানে আমরা আহলে হাদিস কীভাবে যাই। তিনি যেমন বলছেন মালিটলা মসজিদ যেহেতু আহলে হাদিস সেহেতু ওখানে তিনি আসতে পারবেন না, প্রথম তিনি ইনকার করেছেন, ভিডিও লাইভে দিয়েছেন। তিনি যদি ইনকার করতে পারেন আমি কেন ইনকার করতে পারবো না, প্রথম শর্ত। 2 নম্বর বিষয়, যেহেতু তিনি বলেছিলেন যে বাহাস হবে, তিনি চ্যালেঞ্জ করেছেন, আমি চ্যালেঞ্জ করিনি মুফতি রিজওয়ানকে, তিনি প্রথম চ্যালেঞ্জটা করেছেন। তার জন্য অবশ্যই আমি নির্ধারণ করব, এটা একটা আমার হক আছে। তিনি পরপর 2টো প্রস্তাব দিলেন, হঠাৎ 8 তারিখ এপ্রিল মাসে এসে বলে বাইতুল মোকাররমে যেতে হবে। আমার সঙ্গে ফোনে কোনো সলা পরামর্শ করলেন না, আমার সঙ্গে ফোনে কথা বলতে পারতেন, মেসেঞ্জারে কথা বলতে পারতেন। মুফতি রিজওয়ান এমন কিছু করেনি, হট করে তিনি একাই সিদ্ধান্ত হঠাৎ করে নিচ্ছেন। এটা তো মুনাজিরদের বৈশিষ্ট্য না, কারণ দুজন আলোচনা করবো, পরামর্শ হওয়া উচিত ছিল।
তৃতীয় নম্বর বিষয় যে আজকে যে মুফতি বেলাল হোসেন রিজওয়ান রফিকের তরফ থেকে যিনি এসেছেন তিনি বলছেন যে আমি নাকি মানে বাইতুল মুকাররম ব্যতীত অন্য কোনো জায়গায় স্থান বলিনি, যে 4টে জায়গা বলেছি। ইন্টারনেটে স্বয়ং মুফতি রিজওয়ান তার ফেসবুক থেকে তিনি পোস্ট করেছেন স্পষ্ট হয়ে আমি 4টে জায়গা বলেছিলাম। যখন বললাম বাইতুল মুকাররমে তিনি আসতে মানে আমি যেতে চাইছি না কেন হানাফি, তিনি আমার মালিটলাতে আসতে চাইছেন না, তিনি বলছেন আহলে হাদিস। তারপর আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে যখন শায়াত লেখার প্রয়োজন মনে করছেন তাহলে আসুন আমি যে বাড়িতে আছি সে বাড়িতে থাকুন, এখানে কেউ নেই, বাড়িটা ফাঁকা, মাত্র একজন আছে, আমি আছি, দুজন আছি। তারপরে তিনি এটাকে বলে না যে বাড়িতে আপনি চাইছেন সেটা তো আহলে হাদিস, এবার কোনো বাড়িতেও যদি আসতে না চান তারপরে যে নিরপেক্ষ জায়গা, তো আমি তখন তাকে ইঙ্গিত করে বললাম যে নিরপেক্ষ জায়গাতে রাস্তাঘাটে আসুন, তাও তিনি রাজি নন। তারপরে তারা কবরস্থানে আসুন, একবারে শ্মশান কেউ নেই। তো 4টে প্রস্তাব দিয়েছি, যে কোনো একটা গ্রহণ করতে পারতো, কিন্তু অ্যাকচুয়াল বাইতুল মুকাররম মানে বসবেন এটাতে নিশ্চিত করে ফেলেছিলেন। আর যেহেতু তিনি প্রথম মুনাজাত চ্যালেঞ্জ দিয়েছেন তাই তিনি প্রস্তাব দেবেন পরপর দুবার, এটা উচিত নয়। অবশ্যই আমার একটা হক ছিল। চতুর্থ নম্বর বিষয়, এ বিষয়ে যেহেতু তিনি আগামীকাল মানে গতকাল রাত্রি 10টা কি 11টা যাই হোক, আমি তখন প্রোগ্রামে ছিলাম, আমি বুঝতে পারিনি তিনি কি বলছিলেন, কি আলোচনা করছিলেন। যাই হোক তিনি লাইভে এসেছিলেন, লাইভে আসার পরে মুফতি রিজওয়ান সাহেব লাইভে আসার পরে তিনি আসবেন না, মালিটলাতে আসবে না, এটা স্পষ্ট করেছেন। পাশাপাশি তিনি বাইতুল মুকাররমে আমি যেন যাই এটা স্পষ্ট করেছেন, যদি না যাই তাহলে আমাদের নাকি ব্যর্থ, এরকম তিনি ইঙ্গিত দিয়ে অনেক কথা বলেছেন। হঠাৎ আজকে সকালবেলা দেখছি তিনি বলছেন না আমার তরফ থেকে দুজন যাচ্ছে। কখন যাচ্ছে? 3টের সময় যাচ্ছে। তো যাই হোক আমি মুফতি রিজওয়ান রফিকি সাহেবকে বলেছিলেন যে ভাই, যে যাই হোক আমাদের আলোচনাটি হবে কত 19 তারিখে হবে, মালিটলা মসজিদে হবে, আর বলেছিলাম 10টার দিকে। কিন্তু মুফতি রিজওয়ান রফিকি সাহেব টাইমটাকে পরিবর্তন করলেন। তিনি আমাকে একবার ফোন করে বলতেন যে বেড়াতে রাহুল ভাই, যে আসলে যেহেতু আপনি আসলেন না আমাদের বাইতুল মুকাররমে, সেক্ষেত্রে আমি আমার প্রতিনিধি পাঠাচ্ছি, তো আমি বিকেল 3টের সময়তে পাঠাচ্ছি, তা আপনি কি বলছেন, আপনি কি ফ্রি আছেন? অন্তত পরামর্শ করা উচিত ছিল মুফতি রিজওয়ানের। জি না, আমাকে না ফেসবুক থেকে বলেছে না ফোন করেছে, তিনি নিজেই টাইমকে পরিবর্তন করেছেন, নিজে একা একা পরিবর্তন। হঠাৎ তিনি লাইভে চলে আসছেন, এসে বলছেন যে আমার তো প্রতিনিধি যাবে বিকাল 3টের সময়। কিন্তু তার আগে আমাকে একবার পরামর্শ করা উচিত ছিল রিজওয়ানের, যে ভাই আপনি তো বাইতুল মুকাররমে আসলেন না, তো আমি আমার প্রতিনিধি পাঠাচ্ছি, আমার তরফ থেকে 2জন প্রতিনিধি যাচ্ছে, তো সময় আমি 3টায় নির্ধারণ করছি, আপনি কি মনে করছেন? অন্তত পরামর্শ করা দরকার ছিল, যেহেতু মুনাজারার বিষয়, ছেলে খেলামো নয় যেমনটি ভাবছেন। তার জন্য ভাই যে দুটো কথা বললেন, দুটো কথার মধ্যে ফল্ট সমস্যা ছিল, হয়তো তার না জানার কারণে বা কারো কথা ভিত্তি করে শুনে তিনি স্থাপন করেছেন। তাই আজকে যাই হোক দুটো বিষয়, তাছাড়া আরও অনেক বিষয় আছে, এখন বলা অত সময় নেই, আর সে বিষয়টি নেই। এখন আলোচনা বিষয় যে শায়াতে মুনাজারা লেখা হবে, বিষয় স্থান কালপাত্র সময় এবং কি পদ্ধতিতে হতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এ বিষয়ে পরে উভয় পক্ষ থেকে আমরা এখন মানে কিছু প্রস্তাব ঘোষণা করব, যে প্রস্তাবগুলো স্পষ্ট দুজনই একমত হবে সেখানে ইনশাল্লাহ তারা বলেছে এরকম দাবি। কিন্তু যাই হোক আমি একটা কথা এখানে বলতে চাই যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব যে ভাঙ্গিত মাতে চ্যালেঞ্জ করেছিলেন সেটা যেন যারা প্রতিনিধি এসেছেন মাথায় রেখে যেন কাজ করেন। তিনি যেভাবে বলেছেন ঠিক সেটা কিন্তু মাথায় রাখতে হবে, নতুনভাবে এসে নতুনভাবে সারায়াত করবে নিজেদের মতো করে জি না। উনার যে কথা এবং চ্যালেঞ্জ যেগুলো করেছেন এগুলো প্রত্যেকে মাথায় রেখেই উসুল শায়াতনামা লিখতে হবে এবং কথোপকথন সমস্ত কিছু লিখতে হবে, অন্যথায় কোনো কথা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আজকে আলোচনাতে আশা করি সেটি স্পষ্ট হয়েছে। আপনারা যদি কিছু বলতে চান এর প্রতিপক্ষে বলতে পারেন, নচেত আমাদের যে মানে পরামর্শ সলা পরামর্শ আপনারা এখানে শুরু করতে পারেন, প্রস্তাব উপস্থিত করতে পারেন, বিষয় স্থান কালপাত্র সময় নির্ধারণ করতে পারেন। যাই হোক আমি আলোচনা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখানে আমি ব্রাদার রাহুলের যে বক্তব্য দিয়েছেন সেটা আমি তাফসিলান আলোচনায় যাব না, মুখতাসার 2টা শব্দ শুধু বলবো এবং এটা শ্রোতাদের কাছে ছেড়ে দেব, এরপর আমি আলোচনায় চলে যাব। প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন তিনি শুধু এটা নয় আরো কয়েকটি তিনি দিয়েছেন, তার মধ্য থেকে রাস্তা এবং কবরস্থান। বিবেকবান মানুষদেরকে আমি শুধু তাদের খেয়ালে ছেড়ে দেব রাস্তা অথবা কবরস্থান এই 2টা আলোচনার যোগ্য জায়গা কিনা, নাকি মসজিদ অথবা কোনো ঘর বাড়ি যোগ্য জায়গা। এক। দ্বিতীয় বিষয়, ব্রাদার রাহুল একটা কথা বলেছেন, না তিনি আমাকে ফোনে জানিয়েছেন না তিনি ফেসবুকে জানিয়েছেন, অথচ আমি যতটুকু জানি 10টার আগে রিজওয়ান রফিকি সাহেব ফেসবুকে লাইভে এসে জানিয়ে দিয়েছেন। এখন আমার বিষয়টা বোধগম্য না, ফেসবুক লাইভ এটা কি ফেসবুকের অন্তর্ভুক্ত না এর বহিরাগত বিষয়? এবার যদি আলোচনা সামনে চলতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক ভাই দুটো খণ্ডন করার চেষ্টা করেছেন, আমি আবারও বলছি
যে পূর্ণ বিষয়ে যদি ইলম না থাকে সে বিষয়ে কথা বলা উচিত না। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 36। আয়াত তোমাকে শোনাতে আসেনি, দেখে নিবে যদি অনত হয়। জি না, আমি এভাবে চালিয়ে যাব। ঠিক আছে, শুকরিয়া। জি, তো বিষয়টা হচ্ছে যে তিনি বললেন যে আমি দুটো জায়গা নির্ধারণ করছি, এটা আলোচনার বিবেচ্য জায়গা কিনা, কিন্তু আমি এটা প্রথমে রাখিনি যে কবরস্থানে আসেন অথবা মা রাস্তায় আসেন। প্রথমে বলেছিলাম মালিটোলা মসজিদ, তার পছন্দ নয় নিরপেক্ষ। তারপরে বলেছি ঘরে আসুন তাহলে যে বাড়িতে আছি, তারপরে পছন্দ নয়, তার জন্য বলেছি এমনি তার সঙ্গে এইভাবে বলেছি তার রাস্তায় আসেন। নিরপেক্ষ যদি একটা বাড়িতে না হয়, আপনি যখন আপনার কোনো বাড়িতে বলবেন ওটা তো হানাফি বাড়ি হবে, আমি যদি বলি তো সেটা নিশ্চিত একটা আহলাদিস হবে। তো বাড়িঘর যদি পছন্দ না হয়, মসজিদ যদি পছন্দ না হয়, তো রাস্তাতে আসেন, সরকারি সম্পত্তি, সেখানে আলোচনা হোক। তাই এটা বিবেকবান মানুষ অবশ্যই গ্রহণ করবে, যেহেতু তাদের এখানে স্পষ্টভাবে যে বাড়িতে দেবে হয় হানাফি নাহলে শাফি। নচেত আমি আবারও বলেছিলাম মুফতি রিজওয়ানকে তার খ্রিস্টানদের বাড়িতে করেন, ওরা মুসলিমই না। মুফতি রিজওয়ানকে এই কথা বলেছে যে খ্রিস্টানদের বাড়িতে করেন, ওরা মুসলিম না, তার কোনো সমস্যা নেই। 3 নম্বর বিষয় যে তিনি বলেন সকাল 10টার দিকে মুফতি রিজওয়ান রফিকি সাহেব এসে তিনি জানিয়ে দিয়েছেন। ভাই তিনি লাইভ করেছেন, আর পরামর্শ করা আলাদা জিনিস। লাইভে একটা কথা বলা, আপনি বলেছেন ফেসবুকেও বলেনি, আমাকে ফোন করে মেসেঞ্জারে বলেছি, ভালো করে অডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, নক করেনি। ফেসবুক ভালো করে মেসেঞ্জার আর ফেসবুকের মধ্যে যে পার্থক্য না জানে সেটা তার অজ্ঞতা। স্পষ্ট যখন কথা বলবো তখন মুখ বন্ধ করে থাকতে হবে তোমার। জি, আমি বলেছি এটা যে পরামর্শ, আর ফেসবুকে তিনি লাইভ এসে তো এটা পরামর্শ চাননি যে রুহুল আমিন ভাই আমি তো 10টার দিকে পাঠাচ্ছি, আপনি কি বলছেন এটা লাইভ করুন। যে তিনি এইভাবে প্রস্তাব দিতেন, পরামর্শ, প্রস্তাব আর সরাসরি ঘোষণা করা 3টে মধ্যে পার্থক্য আছে। আপনি ফার্স্টে বলতে পারতেন। জি না, আমি বলে দিয়েছি লাইভ, এখানে কথাটা স্পষ্ট করতে হবে আমার। জি 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 আমি মনে হয় যদি হ্যাঁ এটা জি 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 অবশ্যই এগুলো আমার মনে হয় একটু ইয়া করে হ্যাঁ হ্যাঁ মূল আলোচনায় যেটা আমরা জি। বলবো কাজ হবে না। জি জি এখন যদি আমরা করতে চান যে এটাই জন্য আমি সরাসরি আসছি, সেটা প্রসার করে এটা লাভ। যে ঠিক আছে, সেটা বললাম যে তার জন্য বললাম যে না জেনে কিছু কথা বলা উচিত নয়। মুফতি রিজওয়ানের সঙ্গে ফোনে করেনি, পরামর্শ কথা বলেছি। আর যে পরামর্শ বুঝবে এটা যারা যদি বিবেকবান দুজন ব্যক্তি থাকে, এরাও বলাটা উচিত যে না মুফতি রিজওয়ান সাহেবের কমপক্ষে বেরাদারাকে ফোন করে বলা উচিত ছিল যে ভাই আমি পাঠাচ্ছি। অবশ্যই এখানে একটা বিষয় আমি একটু বলি, আপনি যদি এই কথাটা প্রথমবার বলতেন তাহলে আপনার পক্ষে যুক্তিটা মজবুত হতো। কিন্তু জি, আমি প্রথমে বলেছি, রেকর্ড হচ্ছে। আমি বলছি এটার সাথে সাথে আপনি বলেছেন না আমাকে ফেসবুকে জানিয়েছে, এটা এখানে আছে। ফেসবুক শব্দটা বলার কারণে আপনি এই জায়গায় ধরা হয়ে গেছেন। আরে ফেসবুকে তিনি আপনাকে জানিয়েছেন। যাই ধরা খাওয়ার যদি কথা বলা হয়, জি এখানে ছিল না, আপনি ফোনে সে জানাই নেই জরুরি, ঠিক আছে, কিন্তু ফেসবুক শব্দটা বলার কারণে কিন্তু আচ্ছা। আপনি 10টা থেকে ফেসবুকে জানাই দিচ্ছে যে কোনো কারণে আমার প্রতিনিধি আসতে যেহেতু ওনারা এখানে আসবেন না, ওরা নিশ্চিত, তো ঠিক আছে আমার প্রতিনিধি এই বহসের সাথে বহসটা যাতে হয় সেজন্য আমার প্রতিনিধি তারপরে তাদের মালিকুল্লাহ মসজিদে যাবে। আচ্ছা ঠিক আছে, বিষয় তিনি যেটা বললেন এই কথাটা আমি প্রথম ওরা ফেসবুক দিলেন, কিন্তু ফেসবুক তো আমি না দেখতে পারি, 2 ঘন্টা আপনি না দেখতে পারেন কিন্তু আরে ভাই, দেখেন উনি কিন্তু মুফতি বেলাল সাহেব আমি একটা কথা বলি, আমি শেষ করি কথাটা। যেহেতু আমার প্রতি অভিযোগ আছে, কথা আমাকে বলতে দিতে হবে। না, না, আপনি আমি অভিযোগ, যেহেতু আমি অভিযোগী এখন এই কথার উপরে, যেহেতু আমার উপরে অভিযোগ করেছেন, আমাকে জবাব দিতে বেশি সময় দেওয়া হয়, কারণ প্রশ্নের একটা উত্তরটা বড় হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমি বলেছি যে প্রথমে হচ্ছে না ফোনে আমাকে জানিয়েছে, না ফেসবুকে জানিয়েছে, না ফোনে জানিয়েছে, না ফেসবুক, কথাটা এক। তার মধ্যে কথা ছিল যে না আমার সঙ্গে পরামর্শ করেছে, মানে পরামর্শ করা। যখনই পরামর্শ হচ্ছে, ফেসবুকে লাইভে কোনো পরামর্শ হয় না, তিনি প্রস্তাব দিয়েছেন, ভাই তো রায় ঘোষণা করেছেন। যাই হোক, ফেসবুকে জানিয়েছে না ফোনে জানিয়েছে, এরপর পরামর্শ চলে যাচ্ছে। আরে ভাই ফোনে কি আমার সঙ্গে কি জানাবে? আমি পরামর্শ কথা যখনই বলছি, এটা বিবেকবান ব্যক্তি বুঝে নেওয়া উচিত যে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে একটা আলোচনা করা যায়, এখানে প্রস্তাব দেওয়া, পরামর্শ দেওয়া। আর আপনি একজন এসে ফেসবুকে এটা স্পষ্ট আপনি বলে দিলেন, ঘোষণা করে দিলেন। হ্যাঁ সে জানিয়েছে। আরে সে তো আপনার প্রতি উদারতা দেখিয়ে আপনাদের আরে মসজিদে লোক উদারতা কোথায়? এটা উদারতা কোথায়? যদি পরামর্শ করতো আমার সঙ্গে, তবে অবশ্যই রিজন ফিকি সাহেব এটা অবশ্যই ভালো কাজ করতো, উত্তম কাজ করতো। কিন্তু আপনারা দুজন বিবেকবান কি বিবেকবান না বুঝতে পারছি না। ওকে, হ্যাঁ অবশ্যই, জাতি হ্যাঁ তার জন্য এখানে, হ্যাঁ জাতি এখানে যারা দর্শক শ্রোতা আছে তারা বুঝবে। জাতি আছে, জাতি আছে। আরে ভাই এখানে লাইভ আছে মানে বুঝে নেবে যে লাইভে দেখছে, এই কথাকে বলছি না। এখানে যারা আছে মানে লাইভে যারা দেখছে, এটা মুখ দিয়ে বলার প্রয়োজন হয় না, এটা বুঝে নিতে হয়। তো যেটা বলছি যে মুফতি রিজন সাহেব কালকে রাত্রি পর্যন্ত বলেছে যে না আসছে না, হঠাৎ তিনি ফেসবুকে লাইভে এসে বলছে হ্যাঁ আমি পাঠাচ্ছি। আমার দাবি ছিল এটা যে মুফতি রিজন সাহেবের কমপক্ষে ফেসবুকে অথবা তিনি ফোন করে আমার সঙ্গে পরামর্শ করে বলতে পারতেন, আপনি জানানোর পরামর্শ করে বলতে পারতেন, চুপ, শব্দ জানান পরামর্শ করে বলতে পারতেন যে ভাই, আলফাজ হ্যাঁ هذا ليس بصحيح في المجلس
চুপ, সমস্যা কি? হাদা লাইসা সহিহিন ফি মাজলিস। আমি কথা বলছি, আপনি কথা বলছেন কেন? দেখেন আমাদের এটা কিন্তু বহস না, এটা হচ্ছে কি মুজাদালা। না, তবে মিথ্যা অভিযোগ করলে সেটা মানবো না, মিথ্যা অভিযোগ করলে তো মানবো না। না অবশ্যই, আমি যখন বলেছি যে আমি যখন কথা বলছি আপনি চুপ থাকেন, আপনি যখন কথা বলেন আমি চুপ থাকছি, আর শ্রোতা দেখছি আমি চুপ ছিলাম আপনি কথা বলার সময়, কিন্তু আপনি এখনো কথা বলছেন, এখনো কথা বলছেন, এখনো কথা বলছেন, এখনো কথা বলছেন। তো এই বিষয়ে কেন আপনি অবস্থান করলেন? সরাসরি প্রস্তাব করতে পারতেন, কেন আপনি দুটো পয়েন্ট আউট করলেন? না আমি পয়েন্ট আউট করেছি এবং আমি একটা ক্লিয়ার করেছি। জি না, ক্লিয়ার হয়নি। আর আমি বলেন কোন ক্লিয়ার আমি ক্লিয়ার জি না, শ্রোতারা বুঝে নেবে যে কোনটা ক্লিয়ার হয়েছে কি হয়নি, আর এটাকে আমি সময় দিতে চাইছি না। জি, এবার আপনারা দেখুন এইভাবে করলে সময় নষ্ট হবে, ঠিক আছে? এই কথা দিলে কাছে বলে এখন যদি আমরা করি জি। সেভাবে আসেন, আমার মনে হয় যে এইগুলো করলে কাজ জি জি অবশ্যই জি হুজুর ঠিক আছে। আমরা আন্তরিকতার সাথে কাজ করলে যদি হয় তাহলে ভালো হয়। আমার ব্যক্তিগতভাবে খেয়াল এখন সেটা হলো যে আমরা উভয় পক্ষের যে শর্তনামাটা আছে এটা প্রাথমিকভাবে উভয়জন পড়ে শোনাই, এখানে কারো পরবর্তীতে পর্যালোচনা হবে, কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা পর্যালোচনা হবে, ঠিক আছে? বাকি আমরা প্রাথমিকভাবে আমরা উভয়টা পড়ে শোনাতে পারি। আসলে এর আগে জি জি এর আগে মনে হয় একটু পরিচয় ভালো হয়, মানে সুবিধা পেয়েছেন। হ্যাঁ পরিচয়টা দিতে হবে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন, আমার বাসা হচ্ছে ডেমরাতেই থাকি, আর মাদ্রাসায় খেদমত করি। কোথায় কোন মাদ্রাসা? যাত্রাবাড়ি, এখানে কোন মাদ্রাসা? যাত্রাবাড়ি মাদ্রাসা। এটা মাদ্রাসার নাম কি? নামটা না হয় জানাই না, যাত্রাবাড়ি মুতলাক। স্পষ্ট করো না, অসুবিধা নেই। না আসলে যাত্রাবাড়ি তো নয়, যাত্রাবাড়ি মাদ্রাসা। তো অনেকগুলো মাদ্রাসা আছে। জি হজরত, একটা মাদ্রাসাতে আসি খেদমতে আর কি। যাত্রাবাড়ি যেমন মাহমুদ হাসান সাহেব না মাহমুদ হাসান সাহেব মাদ্রাসা না, ওখানে আশেপাশে একটা মাদ্রাসা। পড়াশোনা কোথায় করছেন? পড়াশোনা আমি মাদাইনগর থেকে ফারেক, মাদাইনগর মাদ্রাসা থেকে। আর এমনি প্রাথমিক পড়াশোনা করেছি মাদ্রাসাতুল মদিনা আবুতের মেজর সাহেবের ওখানে। এরপরে কিছু তাখাসুস পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসের উপরও পড়ার তৌফিক দিয়েছেন, তারপরে ফিকার উপরও পড়ার তৌফিক দিয়েছেন। তো এখন বর্তমানে যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসাতেই খেদমতে আছে, এটা আর কি। দেশের কোথায় বললেন? দেশের বাড়ি নোয়াখালীতে, চাটখিল। আপনার আমি হচ্ছি আবিদ আল হাসান, আমি যাত্রাবাড়িতে থাকি এবং ওখান থেকে এবছর ইফতা পড়ছি আর কি, শেষ। না 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 না, আমি মাহমুদ হাসান মাদ্রাসা ইফতা শেষ করবো এবছর। আর ফারাক হয়েছি বসুন্ধরা থেকে, এই আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা থেকে। দেশের বাড়ি ফরিদপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, সবগুলো রেখে দাও এখান থেকে। যাই হোক, আমি রাহুল হোসেন, ব্রাদার রাহুল নামে পরিচিত, আরেকটি নাম রুহুল আমিন। আমার শিক্ষাগত যোগ্যতা জেনারেল শিক্ষিত, হিস্ট্রি অনার্স দিয়ে কমপ্লিট। পশ্চিমবাংলা, ভারত, জেলা মুর্শিদাবাদ, থানা জলঙ্গি, বাড়ি জলঙ্গি, পোস্ট অফিসে জলঙ্গি। বর্তমানে কি করেন? যে বর্তমানে শুধুমাত্র এখন ধর্ম নিয়ে একটু পড়াশোনা করছি, মানুষের সামনে ধর্মের সত্য কথাগুলো বলার চেষ্টা করছি, চাই সে মুসলিম বা মুসলিম, হিন্দু, খ্রিস্টান যেই হোক না কেন তার কাছে। একাডেমিক বিষয়টা যদি একটু বলে দিয়েছি, বলছেন না মাত্র মানে যে বিষয়টা আমরা বলে দিয়েছি, এই বিষয়ে পড়াশোনার বিষয়টা বলে দিয়েছি। না জেনারেল লাইন সেটা ঠিক আছে, মানে হাদিস বা ফিকহ বা তাফসীর এই বিষয়ে আপনি কোথাও যখন একটা শিক্ষা অর্জন করেছেন কি এটা জানা, এটা একটু জানার বিষয়। যখন একটি কথা বলে দিয়েছি যে কথা কেউ যদি কম বোঝে এর জন্য বিস্তারিত ব্যাখ্যা করা পছন্দযোগ্য নয়। যখন বলেছি আমি জেনারেল শিক্ষিত, ইতিহাসে অনার্স, তবে দ্বিতীয় কোনো প্রশ্নই আসে না যে আমি ঠিক আছে কথা আছে না। আমি বলি পরে বলুন। আচ্ছা আমি একটু বলি, এটা হাতে থাকবে, এটা দরকার নেই। হ্যাঁ, এটা একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অ্যাকচুয়ালি আজকে আমাদের বসা হচ্ছে যে আমরা সবাই মুসলিম এবং আমাদের যে মাসলা মাসাইল সেটা আমরা পরস্পরকে মানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা সবাই আল্লাহ এবং রসুলের, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। এখানে আমাদের কোনো ঝগড়া বিবাদের কোনো অবকাশ নেই, কারণ মানুষের বিভিন্ন চিন্তাধারা থাকতে পারে। আমি যেটা অনুরোধ করব উভয় পক্ষকে যে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি, সেই হিসাবে আমি এই ভূমিকা শুরু বলছি।
আর আমি পরিচয় হিসাবে আমি আপনাদের গুনাহগার বান্দা মোহাম্মদ আব্দুস সামাদ, বাড়ি ঢাকাতেই। আমি বেসরকারি মাদ্রাসা থেকে আপনার দাওরা হাদিস, সরকারিয়া থেকে আলিয়া এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স এবং ঢাকা থেকে মাস্টার্স পাশ করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা অনুরোধ করব যারা আমাদের ভাই আসছেন তারাও আমাদের আপন ভাই, হয়তো বা আজকে আমরা ভিন্ন, কিন্তু আমরা ইনশাল্লাহ সবাই একাকার। এই জন্য আমি মনে করছি আমরা খোলা মন নিয়ে কারো প্রতি কটাক্ষ না করে আমরা সুন্দরভাবে আমরা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে একটা সুন্দর আলোচনা করার তৌফিক দান করুন। আমিন আমিন। এখন আমরা কি এটা শোনানো শুরু করতে পারি? একটু বলেন। জি জি। আচ্ছা শুনেন, অ্যাকচুয়ালি আমাদের এটা কিন্তু বক্তব্য না, কিন্তু না 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 না, আমার মনে হয় বক্তব্য একদিন আলোচনা আমাদের কিন্তু একসাথে আসবো। এটা পরে শুনে দিলে না, আমার মনে হয় কি মানে আমরা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন আমি যেটা বলছি যে এখন যেহেতু আমরা কীভাবে করবো, আমরা তো চাচ্ছি সবাই বসার জন্য, ঠিক আছে? তো এখন আপনিও সেভাবে দিবেন, আমরাও দিব, যাতে করে আমাদের আলোচনা ফল পরিশুদ্ধ হয়, বুঝতে পারি। জি জি, ঠিক আছে, এটা অবশ্যই। আমার আপনি বলেন, এখন আপনি বলেন যে আমাদেরটা আমরা উপস্থাপন করি, এরপর মুজাকারার মাধ্যমে আলোচনা কোনো শর্ত পরিবর্তন করে সেটা হতে পারে, আপত্তি নেই এটা। আচ্ছা কোনটা জানি বলেছেন? এটা না, ওটা ওটা না। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পক্ষ মুফতি রিজওয়ান রফিকি, দ্বিতীয় পক্ষ ব্রাদার রাহুল হোসেন। বিষয় তাকলিদে শাখসি তথা মুজতাহিদ নয় এমন সাধারণ মুসলিমের জন্য দ্বীনি বিষয় সুনির্দিষ্ট কোনো ইমামের অনুসরণ বৈধ। স্থান আহলে হাদিস ব্রাদার রাহুল আমাদের এবং আমাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করে যেখানে বসতে বলবে সেখানেই বসতে রাজি আছি ইনশাআল্লাহ। তারিখ ও সময় উভয়ের সম্মতিতে নির্ধারণযোগ্য। আমার প্রস্তাবনা 28শে এপ্রিল 2018 সকাল 9টা থেকে জোহর পর্যন্ত। জি, এটা হযরত সম্ভবত শনিবার পড়ে, শনিবার পড়ে এটা। আচ্ছা, শর্তাবলী। বহসের পূর্বে উভয়ের সম্মতিতে চুক্তিপত্র হতে হবে। চুক্তিপত্রে উভয় পক্ষের স্বাক্ষর থাকতে হবে। চ্যালেঞ্জকারী, গ্রহণকারী এবং উভয়ের সম্মতিতে নির্ধারণকৃত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ বহস স্থলে থাকতে পারবে না। বহস স্থলে কোনো প্রকার শোরগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যারা করবে পরাজিত বলে গণ্য হবে। বহসের বিষয়ে প্রশাসনকে ইনফর্ম করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব ব্রাদার রাহুলকেই নিতে হবে, যেহেতু সে তার প্রস্তাবিত স্থানে বসতে চাচ্ছি। আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং যুগে যুগে গ্রহণযোগ্য ওলামাদের লিখিত কিতাব থেকে দলিল পেশ করব। দলিল হতে হবে মূল কিতাব খুলে ইবারত পড়ে। একটু লক্ষ্য করবে এই শর্তটা। দলিল হতে হবে মূল কিতাব খুলে ইবারত পড়ে। কারণ এখানে বিষয়টা হলো আমাদের আলোচনাটা হচ্ছে তাকলিদ শব্দ নিয়ে, আর এই তাকলিদ হচ্ছে আরবি ভাষার শব্দ, এটা বাংলা ভাষার কোনো শব্দ না। সুতরাং এই শব্দটার সঠিক অর্থটা পাওয়া যাবে আরবিক অভিধানে, এটাই স্বাভাবিক। আমরা আমাদের বাংলা ভাষার শব্দকে আরবি অভিধানে পাবো না। তো এই জন্য এখানে মূল বিষয় যে দলিল হতে হবে মূল কিতাব খুলে পূর্ণ ইবারত পড়ে। শুধু রেফারেন্স বা অনুবাদ গ্রন্থ থেকে উদ্ধৃতি গ্রহণযোগ্য নয়। আলোচনায় কোরআনুল কারীমের আয়াত, তাফসীর বা হাদিসের ব্যাখ্যার প্রয়োজন হলে গ্রহণযোগ্য তাফসীর ও হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে মূল ইবারত পড়ে পেশ করতে হবে। হাদিসের কোনো বর্ণনাকারীর হুকুম বর্ণনার প্রয়োজন হলে সেটাও জরা তাদিলের মূল কিতাব থেকে পেশ করতে হবে। নির্ধারিত বিষয়ের বাহিরে অন্য কোনো বিষয়ের অবতারণা করা যাবে না। সুনির্দিষ্ট বিষয়ের উপরেই আলোকপাত করতে হবে। অন্য কোনো বিষয়ের অবতারণা করলে তা পরিপূর্ণভাবে অগ্রহণযোগ্য বিবেচিত হবে। যিনি অবতারণা করবেন তিনি পূর্বের বিষয়ে নিজের অপারগতা স্বীকার করে নিয়েছেন বলে গণ্য হবে। আলোচকের সংখ্যা এবং সঞ্চালক উভয়ের সম্মতিতে নির্ধারণ হবে। নির্দিষ্ট সময়ে যে পক্ষ বহসে উপস্থিত হবে না বা পূর্বে বর্ণিত কোনো শর্ত ভঙ্গ করবে তারা পরাজিত গণ্য হবে। বহসটি ভিডিও হবে এবং অনলাইনে সরাসরি সম্প্রচার হবে। মাআসসালাম, রিজওয়ান রফিকি। এরপরে ওনার স্বাক্ষর দিয়ে উনি আমাদেরকে এটা পাঠিয়ে দিয়েছেন।
কি দিতে হবে? জাস্ট কপি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে দেখবেন আমরা এটা মানে ওনাকে দেওয়ার জন্য মূলত ওনার স্বাক্ষর সবেন। জি জি, আমাদের কাছে অতিরিক্ত কাগজ আছে, স্টেশন আপনার একটা কপি অবশ্যই দেখতে পারেন। বাকি এটা আপাতত জি জি, আচ্ছা এটা এখন আপাতত এখানে দিলে ভালো হবে। তো ঠিক আছে, আচ্ছা, কথা শেষ। ছবি উঠাবে, ছবি উঠালে এটা থেকে উঠান, আমার স্বাক্ষর সহ আছে, এটা থেকে উঠান, ঠিক আছে? আমার স্বাক্ষর থেকেই উঠান, স্বাক্ষর লাগবে না না, এটা স্বাক্ষর থেকে উঠান, তাহলে হয়তো আমার বুঝতে কোনো স্বাক্ষর আছে, স্বাক্ষর সব সহ উঠবে। আচ্ছা, একটু ওনার পরিচয় জানতে চাচ্ছিলাম। মুফতি রেজওয়ান রফিকি সাহেবের পরিচয়, ওনার মাধ্যমে হচ্ছে জিনিসটা, ওনার একটু পরিচয়। মুফতি রেজওয়ান রফিকি সাহেবের পরিচয় তার এখানে মানে বলার মনে হয় কিছু নাই, কারণ ব্রাদার রাহুল এবং আমাদের মানে মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, আফওয়ান। আসলে মুফতি রেজওয়ান রফিকি সাহেবের অবস্থান সম্পর্কে এখানে বলার কিছুই নাই। মানে হয়তোবা বাংলাদেশের আমাদের মাদারিসে কওমিয়া এবং মাদারিসে কওমিয়ার যোগ্য ব্যক্তি যারা আছেন, চাই তারা তাদরিসের লাইনে থাকুক বাই তারা ওয়াইজের লাইনে থাকুক, ওয়াইজের লাইনে এবং তাদরিসের লাইনে যারা সম্পৃক্ত আছেন, আশা করি সবাই মুফতি রেজওয়ান রফিকি সাহেবকে চিনেন এটা। এবং এমনকি এমনও হয়েছে যে আপনারাও পর্যন্ত ওনার নাম এখন জানেন সবাই। তো সেই হিসেবে আমি মনে হচ্ছে না যে ওনার ব্যক্তিগত পরিচয় এখানে উল্লেখ করার কোনো জরুরত আছে। বাকি জাযাকুমুল্লাহ। বিষয় হচ্ছে শেখ, বিষয় হচ্ছে যখন মুফতি বিলালকে যখন কোনো প্রশ্ন করা হচ্ছে সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, এটা আমরা পছন্দ করি না। যখন আপনার বাবার নাম জিজ্ঞাসা করতে পারি যে ভাই আপনি এসেছেন, আপনার বাবার নাম কি বলতে পারেন। বাপ মা ভাই এই ধরনের আলফাজ ব্যবহার করা যাবে না। এখন কেউ যদি কথা কম বোঝে তার সঙ্গে এরকম করে না বললে তো বোঝানো সম্ভব নয়। বাপের আলফাজ পরিচয় আমি দিয়েছি, এখন বাপের আলফাজ এটা প্রশ্ন করছে যার সঙ্গে মনে করা কেন বুঝে বেড়াচ্ছেন? আমি বলি, মুফতি রেজওয়ান সাহেবের পরিচয় তো এখানে কি আছে? আমি তো জানি না ভাই, আমি তো জানি তাকে, পরিচয় দিতে হবে, লজ্জা বোধ করছেন না? আমি তো জানি না ভাই, বলতে অসুবিধা তো নেই, অসুবিধা কি? এইটা তো একটা, আমি তো বুঝিয়েছি, জানি না তাকে, জানা যাবে না, আমি জানা প্রয়োজন তো, আমি না জানি তার সাথে আলোচনা করবো কিভাবে। এত ঘুরিয়ে আসলে আমার মনে হচ্ছে যে আমার এখানে পরিবার আপনি যদি মনে করেন আপনি পরিচয় দিয়ে দেবেন, আমার জরুরত আমি মনে করছি না মুফতি রফিকি সাহেবের মতো ব্যক্তি না না, আলোচনায় এসে তার পরিচয় দেওয়ার মতো এখানে আমি এরকম কিছু বলছি। শুনেন, আচ্ছা আমি বলছি শুনেন, আপনি ব্যাখ্যা করা দরকার। না না শুনেন, এখানে একটা আপনি মুরব্বী মানুষ, আপনার ভুল এটা বলা যাবে না, তারপরেও বলি যে এখানে ক্ষুদ্র একটা সমস্যা রয়েছে, যে সেটা কারণ হচ্ছে আপনি রিজওয়ান রফিকির পরিচয় এতদিন পরে জিজ্ঞাসা করছেন। আমরা কিন্তু আপনাকে বলতে আপনাদেরকে বোঝাচ্ছি, শুধু আপনি না, জাস্ট আপনি ব্যক্তি না, আপনাদেরকে বোঝাচ্ছি। সুতরাং এতদিন পরে এসে যদি রিজওয়ান রফিকির পরিচয় জিজ্ঞাসা করেন তো ব্যাপারটা তো কেমন যেন হয়ে গেল। আপনারা কি পরিচয় না জেনে একদম আচ্ছা, এটা আমি কথা বলি একটু, যে ভাই যে বললেন অসুবিধা হবে? পরিচয় দিলে অসুবিধা না, এখন কথা হচ্ছে উনি যশোর, ওনার বাড়ি যশোর, আর কি জানেন? এখন সারা আমি বলি সবাই জানে, উনি যেটা বললো যে সবাই ওনার পরিচয়টা জানে। এখন আমি জানি না ওনার পরিচয়, কিছু জানি না। আচ্ছা ভাই, একটা যুক্তিসম্মত কথা বলি। মুফতি বিলাল সাহেব, আমি আপনার কাছে কি রকম লোক, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে একটা কথা বলছি, সেটা হলো যে দেখেন, মুফতি রেজওয়ান রফিকি সাহেবের পক্ষ থেকে আমরা দুইজন এসেছি। ব্রাদার রাহুল সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণে জানা আমাদের আছে। ব্রাদার রাহুল আপনাকে নিয়ে এখানে আলোচনায় বসেছে মুফতি রেজওয়ান রফিকি সাহেবের বহসটা কিভাবে সুষ্ঠুভাবে হয়। এখন মুফতি রেজওয়ান রফিকি কে, এই প্রশ্নটা যদি করার দরকার ছিল তাহলে এটা আপনার এখানে আসার আগেই জিজ্ঞাসা করার দরকার ছিল রাহুলকে, যে মুফতি রেজওয়ান রফিকটা কে, যার আলোচনার জন্য আমাকে তুমি নিয়ে যাচ্ছ এখানে বসার জন্য। এটা এরকম বলা যাবে না, আমি না বলা যাবে না। আমার মনে হয় এটা আসলে মানে কি বলে না, এটা না আপনি যা বললেন আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিয়ে আমি বলেছি আমি এটা গ্রহণ করতে পারলাম না, আমি চাই না পরিচয় দিবেন না, যদি বলেন আচ্ছা নিষেধ আছে আলাদা ব্যাপার। মুফতি বিলাল সাহেব, আচ্ছা আচ্ছা আমি বলে দিই, জবাবটা আমি দিয়ে দিই। মুফতি বিলাল সাহেব এবং উভয় পক্ষ থেকে যে কথাটি আসলো যে আমরা যেহেতু বাহাস মুনাজার করতে এসেছি মুফতি রিজওয়ান রফিকি সাহেবের সঙ্গে, তাই আমাদের জানাটা অবশ্যই জেনে যে আসাটা আমাদের উচিত ছিল, অন্যথায় আসা উচিত ছিল না। তো ভাই আমরা মূলত শুধুমাত্র দুজন আছি তা না, লক্ষ লক্ষ ভিডিও ক্যামেরাতে যারা লাইভ দেখছে তাদেরও জানা উচিত ছিল বা উচিত আছে যে বর্তমান যে মুফতি রিজওয়ান রফিকি কে, অনেক মানুষ জানে, লাইভ দেখছে। খুব সুন্দর সোয়ালটা কিন্তু ওনারা করেন, সোয়াল করেছেন আপনি। জি, আরে আমরা তাকে প্রকাশ করতে চাইছি, এটা প্রকাশ করতে চাইছে, যেহেতু আপনি একটা গোড়ামি করার চেষ্টা করছেন কথাবার্তাতে, তার জন্য আপনাকে জবাব দিলাম এতটাই, যেহেতু এখানে অনেক হাজার
লাখ লাখ মানুষ যেহেতু এখন ভিডিওটা সম্প্রচার হচ্ছে দেখবে, যদি দেখবে তার জন্য জনসাধারণের জানা উচিত। لماذا؟ أنا قلت له التعريف الحمد لله لا شيخ انك جلست معنا للمشاورة، فلماذا تسألني عن رضوان رفيق؟ كيف هذا؟ هذا التكبر تكبر لا ليس هذا من التكبر، بل هذا من آداب المجلس। আমরা কি আলোচনা বুঝতে পারছি জি হযরত, আলোচনা চলো ইনশাআল্লাহ। আমরা তো উনি পরিচয় না স্বচ্ছ জিনিসটা পরিচয় দিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বলি যে গোড়ামি করার জায়গা এখানে না। একজন প্রশ্ন করছে এত কথা ঘুরবে কেন, বললে তো হয়ে যেত, এত কথা প্রয়োজনই নেই। যেহেতু এখানে দর্শক মন্ডলী আছে তাদেরও জানা উচিত, সেই সূত্রে আমরা প্রশ্ন করতে পারি। বলেন যে সমস্যা উনি ঠিক আছে, আলাদা ব্যাপার। তাহলে আমার পরিচয় দেওয়া যায় উচিত ছিল না। থেকে আসতো আমি প্রশ্নের জবাব দিতাম। কেন দর্শক প্রশ্ন করবে নাকি? অনর্থক কথা, অনর্থক কথা কেন? আরে একজন প্রশ্ন করছে যার সঙ্গে মনে জড়া হবে। আচ্ছা প্রশ্নটা আমরা এখানে ক্লিয়ার করতে চাইছি যারা শ্রোতা আছে যে উভয় পক্ষে পরিষ্কারভাবে কে কি অবস্থান আছে পরিষ্কার করতে। দর্শকদের তরফ থেকে আমরা প্রশ্ন করেছি, কোনো সমস্যা আছে আপনার? আপনারা কি ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রশ্ন করার? আরে ওই দর্শক নাকি? আরে ওই দর্শক নয়। আরে ভাই দর্শকের দায়িত্ব আমাদের, দর্শকের দায়িত্ব আমাদের। আরে ভাই দর্শকের দায়িত্ব আমাদের। মুফতি বেলাল অনর্থক কথা বলছেন, মুফতি বেলাল অনর্থক কথা বলছেন। আমরা এই বিষয়টা আলোচনা করব এটা অনর্থক আলোচনা। না না, অনর্থক তো আপনি করলেন। নামটা জিজ্ঞাসা করতে এত ঘুরে পেছে সময় নষ্ট করছেন কেন? জি না, আপনাকে যখন আপনার যখন অবস্থান পরিষ্কার করলেন, ভাই করলেন, আমি করলাম, উনি করলেন, তদ্রুপ তারও পরিচয়টা জানা দরকার। যদি যার সঙ্গে আপনি বলবেন না মানে আপনি এত কথা ঘোরাচ্ছেন, অতটুকু কথা বলে আপনার যোগ্যতা নেই। আবার আপনি নিজে বলছেন আমি বলতে পারবো না, আপনি বললে বলুন আপনি জানেন না আপনি আমাকে প্রশ্ন করার কেন? ওদের এন্ট্রি নেই, ওদের এন্ট্রি নেই আপনি কথা বলা। আচ্ছা, আমি যে ব্যাপারটা আগেও আমি যে ব্যাপারটা বললাম যে অবশ্যই তার সাথে যারা বসবে তাদের অবশ্যই তার পরিচয় জানা উচিত, ঠিক আছে? তার থেকে যাই না আসা উচিত, আমি সেটা বললাম। আমি কার সাথে, আমি আপনাকে না জানা অপরাধ না, আমি বলি আপনাকে শ্রোতা মণ্ডলীকে জানাতে চাইছি, মজলিসের দাবি শ্রোতা মণ্ডলীকে জানাতে চাইছি যে মুফতি রিজওয়ান রফিকি আছেন, সমস্ত শ্রোতা মণ্ডলী তারা জানে না, যে লাইভ দেখছে পরবর্তী সময় দেখবে 20 বছর লাইভটা থাকবে, কার সঙ্গে কেনা কোন মাঠ থেকে উঠে এসে বলতে পারে রাহুল সঙ্গে মনে দেখে জিতে গেছে, বা আমার সঙ্গে জিতে গেছে, হতে পারে আজকে না 20 বছর পরে মনে যেটা দেখতে পারে মানুষ। তার জন্য অবস্থান ক্লিয়ার করছে, এত বাড়ছে কেন? আপনি সরাসরি বলতে পারেন। আবার আপনি এই কথা বলছেন যে আমি বলবো না, আপনি বললে বলুন, মানে আপনি আমি এই কথা ওনার বলছেন কেন? এখানে আমি ওনার উপস্থাপনটা তুলে ধরে আমার কোনো জরুরতই নেই, কারণ আমি আরে যখন প্রশ্ন করেছেন আপনি মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ালাম। অত দিনে যে মানুষ এটা প্রয়োজন না আমি অবশ্যই আমি অবশ্যই আপনি কিছু বলে দেন, যদি বলেন আমি সে ওয়েলকাম দরকার না আমি কিন্তু বলে দিচ্ছি আপনাকে কি, আমি কিন্তু বলেছি আপনি কি বলছেন, আমি বলছি আমি এটা জরুরত মনে করি না। আরে আপনি করেন, আমরা তো করছি, সমস্যা কোথায়? আপনি তাহলে আপনি আপনি বলছেন আপনি করছেন, আপনি এখানে বসেছেন, আমরা বলেছি আমরা, তাহলে আপনি প্রশ্ন করেছেন। আমি দর্শকের জিম্মাদার আমি নিচ্ছি। আচ্ছা হযরত, আমি একটু ছোট প্রশ্ন, আপনি যে প্রশ্ন করেছেন আমরা বলেছেন না আমি বলেছি? আমি বলছি আপনি আমরা বলেন কেন? অসুবিধা করলাম আমরা, সমস্যা কোথায়? তুমি পরবর্তীতে কেন এক করো ভাই? উনি যখন আমি বলেছেন আমি আমরা করলাম, তুমি কেন সমস্যা কোথায়? তাফসীর করতে যাও? ওনার মনের কথা জিজ্ঞাসা করো। শুনেন আমরা তার সময় দুজন আছে। আচ্ছা শুনেন শুনেন, আচ্ছা শুনুন, দরকার নাই। এখন আপনি মূল আলোচনায় যান। আপনাদের কি শর্ত সরাই আছে আলোচনা? মুক্ত করার জন্য সত্য দিতে পারে। আচ্ছা বুঝছি আপনি ঘোরাফেরা কথা বলে গেলে উচিত এখানে নয়। ঘোরা পচা উত্তরটা উনি ওনার মতো দিছে না, তিনি কেন বলেন বলতে হবে না, আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি বলেন, আমি জরুরি কি আমি কি বলবো? আরে প্রশ্ন করেছেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাস এই জিনিসটা হলে কিন্তু তাহলে আপনি তো ঘুরালেন জিনিসটা। আচ্ছা শুনেন শুনেন শুনেন, এখন শুনেন, আমি একটা কথা বলি, আপনাকে প্রথম নাম জিজ্ঞাসা করছি, নাম বলতে আপনি আপনাকে মোবাইল নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি, মোটামুটি কাছাকাছি, আপনি স্বীকার করছেন না। মুফতির জিজ্ঞাসা করতে মুফতি সে বেলাল নাকি যার সঙ্গে কথা হয়, তাও তুমি স্বীকার করছো না। এতগুলো কথা কেন ঘুরিয়ে গেছে কথা? জরুরত আছে। আর ভাই লজ্জাবোধ করছে কেন? আমি ভাই এখানে উপস্থাপন আপনাকে জবাব দিয়েছি। না এই ব্যাপারে আলোচনা আমি একটু অ্যাড করি, অনলাইনে অনেকে জিজ্ঞাসা করতেছে কার শুনেন। আচ্ছা 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 আমি বলি হ্যাঁ, আমরা ওনাদের দাবিটা এখন বলে দিচ্ছি। আচ্ছা শুনেন, এখানে মেন দুইজন, এখানে দুইজন না ইনফ্যাক্ট শুনেন, মুরব্বী শুনেন, দাবিটা গ্রহণ করবেন আপনি। আপনাদের দাবিটা গ্রহণযোগ্য এই জন্য না, কারণ আপনারা আলোচনা আমাদের সাথে বসেছেন মুফতি রেজওয়ান রফিকি সাহেবের সাথে ব্রাদার রাহুলের বহসের আলোচনা নিয়ে। এখন আপনি যদি মজলিসে বসে এই কথা বলেন মুফতি রেজওয়ান রফিকিটা কি জানাতে চাইছি, এই প্রশ্নটা শ্রোতা আমি বলি শ্রোতাদেরকে জানানোর জন্য পরিচয়টা উত্থাপন করতে চাইছি। শুনেন আমি বলি শ্রোতার প্রশ্নের জবাব আমরা দিচ্ছি। নিজের নামের পরিচয় দিতে লজ্জাবোধ করছে। শুনেন এইখানে উনি কোনটা বুঝছেন আমি জানি না। শুনেন তুমি দেখাতে পারছো না। ভাই এই রাহুল ভাই শুনেন, হ্যালো শুনেন আমি আপনাকে বলি শুনেন।
আচ্ছা আচ্ছা, এই এত চিল্লি না, আমি কথাটা বুঝাই বলে শুনেন। ওনার প্রশ্নটা শোনার কারণে, এই মুরব্বীর প্রশ্নটা শোনার কারণে উনি কি বুঝছে আমি জানি না, আমি যেটা বুঝছি ইনফ্যাক্ট যে উনার এইখানে উনি যেহেতু আসছে আপনার সাথে, কথা বুঝেন, আমি আসছি উনার সাথে, আমি আপনার পরিচয় জানি, বাকি রিজওয়ান রফিকের প্রতিনিধি হয়ে আমি আসছি, আমি আপনার পরিচয় জানি না, তারপরে আসছি। উনি আপনার সাথে আসছে, অর্থাৎ আপনার সাথে প্রতিনিধি হয়ে আসছে, উনি রিজওয়ান রফিকের পরিচয় জানা থাকতে হবে। এইটা উনার প্রশ্ন করা ভুল। তবে যদি দর্শক প্রশ্ন করে, দর্শক যদি প্রশ্নটা করে তাহলে ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শক মণ্ডলীকে জানানো। হ্যাঁ, যদি বলতো আমরা, তাহলে আমি মেনে নিতাম। আমরা আমাদের ভূমিকাটা করবো। অপরাধ না, আচ্ছা, এটা কোনো অপরাধ না। ভাই আমি একটা কথা বলি, এটা যে একটা অভিযোগ হলো মুক্তি পেলাম, সেক্ষেত্রে আমি আর আমরা এখানে তো আমাকে কিন্তু দোষ নেন না। আমি একটা কথা বলি ছেড়ে, যেহেতু তোমার অভিযোগ খণ্ডন করছি, ভাষা দিয়ে তুমি বেশি, ভাষা দিয়ে তুমি ভাবছো চাতুরতা করবা, অত সোজা জিনিস নয়। তুমি যেহেতু বললা, যেহেতু আমি আর আমরা, তোমাকে জিজ্ঞেস করুন তোমার নাম বললাম বেলাল, মুক্তি বেলাল, যার সঙ্গে কথা হয়, তুমি তখন অস্বীকার করছো না তো? তুমি আচ্ছা শুনেন, স্বীকার করেছি। অবশ্যই আপনার সঙ্গে কি পুরো কথা হয়নি? না, আপনার সঙ্গে পরিচয় হয়নি, অনেক কিছু বলছো। আর তুমি বলতে পারতে যে হ্যাঁ ভাই, যে হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে কথা হচ্ছে, সে মুক্তি বেলাল, আপনি স্পষ্ট বলতে পারতেন। না না, আপনার সঙ্গে আমার আচ্ছা, শুনুন, শুনুন। বলতে হ্যাঁ ভাই বলবেন সে আচ্ছা আমি বললাম, বলবো, শোনো শোনো। বেলাল। হ্যাঁ, তুমি নিজের কথা সব নিজের নামের পরিচয় দিতে তুমি গোপন করতে চাইছো। আচ্ছা, তোমার যদি চাতুরতা আমাকে, আচ্ছা, করছো। তুমি যখন আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করেছো আপনার পরিচয়, আমি কি বলেছি? আপনি বেলাল হোসেন বলছেন। আচ্ছা, কার পরিচয় সেটা নিয়ে তখন আলোচনা না। শুনেন ভাই, রাহুল ভাই, আমরা আলোচনা করতে আসছি আজকে শর্ত সরায়ত নিয়ে। কার পরিচয় কি, এটা তো পার্সোনাল অবশ্যই আলোচনা। পরিচয় দরকার আছে। শুনেন, এটা তো পার্সোনাল আলোচনা। অবশ্যই উনি পরিচয়। আপনাকে পরিচয় দেয় না, এটা তো এই শর্তের ভিতরে নেই। কথা প্রত্যেকটা ক্ষেত্রে ঘোরাচ্ছে, তার জন্য বললাম যে কথা প্রত্যেকটা ক্ষেত্রে ঘোরাচ্ছে। আমি বলি, চাতুরতা করার উনি চেষ্টা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি নাও বলে, যেহেতু মুফতি রিজওয়ান রফিকি সাহেব উদারতা দেখিয়ে পাঠিয়েছে, তাই প্রতিনিধি যারা আছে উদারতা দেখাতেই হবে, প্রশ্ন করছে উত্তর দিতে হবে, নাহলে আপনার উদারতা পরিচয় দিলেন না, তার মুখটাকে কলঙ্কিত করলেন। শুনেন, উনার পরিচয় উনার পার্সোনাল প্রবলেম থাকতে পারে। আরে ভাই, মুফতি রিজওয়ানের চেয়ে উনার চাইনি তো, তাই কার? কেন ঘোরাচ্ছে পাচ্ছেন কেন? দাদা, রিজওয়ানের যেটা উনি বলছে আমি তো সেটা বলেই দিলাম। হ্যাঁ, না উনি কেন লজ্জাবোধ করলেন যে ভাই আমি বলতে পারবো না, আপনি বলতে চাইলে বলতে পারেন, এই কথা বলার অধিকার রাখে উনি। আচ্ছা, আমি এখন শুনেন, আমি বলি, সেখানে তো পরিচয় তো দোষের হয়ে থাকে, তাই না? আপনি পরিচয় দিতে চাচ্ছেন না, সেখানে আমি আর আমরা বলে আপনার দোষ হলে কি করে? বুঝি নেই বুঝেন না আপনি? প্রশ্ন বুঝি নেই। পরিচয় দেওয়ার দোষের হয়ে যাচ্ছে, তাই না? এত কথা আসবে কেন ভাই, পরিচয় দিয়ে? এখানে আমি আর আমরা নিয়ে ভাই আপনার দোষ হচ্ছে কেন? আচ্ছা, এবার শুনেন, আমরা এই জায়গায় পরিচয়ের জন্য আসিনি, এই জায়গায় আসছি শর্তের জন্য, ঠিক আছে? এখন পরিচয়টা ফ্যাক্ট না, আপনারা যেটা ভাই কেন ফ্যাক্ট হবে? আমরা যদি গাছও আসি, রিজওয়ান রফিকির পক্ষ থেকে আমরা গাছ আসছি, কথা বুঝেন, আমাদের পরিচয় কিন্তু ইনফ্যাক্ট না, আমাদের শর্তটা ইনফ্যাক্ট। আমি বুঝি রিজওয়ান রফিকি কাকে পাঠাইছে, রিজওয়ান রফিকি যাকে পাঠাইছে সে কে, তার পরিচয় কোনো দরকার নাই। রিজওয়ান রফিকি কি পাঠাইছে সেই পরিচয়টা দরকার। আমি এখানে বলতে চাইছি যেটা বলতে চাই, শেষ করা ফিনিশিং কথা এটা, যেহেতু মুফতি রিজওয়ান রফিকি সাহেব আসছে, তাই এখানে স্পষ্ট লিখিত থাকা লেখা হবে এখানে উভয় পক্ষের পক্ষ থেকে, যে ওই পক্ষের মুনাজির তার পরিচয় ডিটেলস লেখা হবে, প্লাস আমার পরিচয় ডিটেলস লেখা হবে। ওটা স্পষ্ট লিখিত হওয়ার পরেই শর্তনামা লেখা হবে। আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে মুফতি রিজওয়ান রফিকি সাহেব একটু পরিচয়টি দেন, আপনি লজ্জাবোধ করেছেন এবং আপনি বলছেন না আমি বলতে জরুরত মনে করছি না, আপনি অনেকে। বলতে পারবেন আরবি? জি, আরবি? যাই হোক, আমি আপনাকে বলছি, আপনি অস্বীকার করেছেন। আরে ভাই, দর্শক শুনছি, আপনাকে বোঝানোর দায়িত্ব আমি নিইনি, আপনাকে বোঝানোর দায়িত্ব আমি নিইনি, শ্রোতা মণ্ডলীকে দেখাচ্ছি। আপনি যে এটা গোড়ামি করছেন এটা স্পষ্ট। বড় বড় শেখ তারা বলে যে আপনি যেভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন, যারা বলেন আমি জানি না, এত করে উনি মহান হয়ে গেছে, তাকে সবাই জানতে হবে। আমি কিন্তু আপনার কাছে এই জন্যই কথা, আমাদের কাছে ক্ষমা চেয়ে কিন্তু আমি বক্তব্যটা পেশ করি। জি না, সবাই জানবে। আচ্ছা, এখন আপনারা তুমি ক্ষমা চেয়ে কথা বলা একটা, আর বিসমিল্লাহ বলে মদ খাওয়া দুটো সমান জিনিস হয়ে যাবে। এই শুনেন আমার কথাটা শুনেন, বিসমিল্লাহ বলে মদ শুনেন। এখন আমরা প্রসঙ্গ পাল্টাই অন্যদিকে চলে যাচ্ছি, অন্য আলফাজ। আপনি ই করেন, আমরা প্রস্তাব উপস্থাপন করি। উপস্থাপন করেন। আপনার কি মানুষের আলোচনা করা যাবে, মন ভরাট করতে হবে। আর আপনার মনে করেন একটা আরবি জানছে, মনে করেন আরবি মনে করেন। যাই হোক, উপস্থাপন করছে প্রস্তাব, তারপরে অনেক বাতুলতা করা হলো। এখন আমাদের প্রস্তাবনা উপস্থাপন করছি, যেটা আমি নির্ধারণ করেছি। আমি 10টা পয়েন্ট আপাতত এখন নির্ধারণ করেছি আমাদের উভয় পক্ষের সম্মতিতে, তারপরে উভয় পক্ষের যে সম্মতি হয় দেখা যাবে। প্লাস প্রথমে বলেছি মনে রাখতে হবে রিজওয়ান রফিকি সাহেবের চ্যালেঞ্জের ভঙ্গিমাটা। প্রথম শর্ত যে তারিখ, কত তারিখ হবে, নির্দিষ্ট একটা তারিখ আমরা নির্ধারণ করেছি 22 এপ্রিল 2018। স্থান মালিটলা মসজিদ, যেহেতু মুফতি রিজওয়ান রফিকি সাহেব বলেছেন যে 7 নম্বর পরে যেখানে ইচ্ছা সেখানে বসবেন, তাই মালিটলা মসজিদকে নির্ধারণ করেছি। তৃতীয় সময় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। বিষয়, যে বিষয়টা তারা বলেছেন ওই বিষয়টা আমি একবার দেখব, দেখার পর আমি সে বিষয়ের পরে একমত হচ্ছে কি হচ্ছি না সেটা আমি আপনাদেরকে জানাবো।
বিষয় কোথায় দিয়েছেন? তথা মুজতাহিদ নন এমন সাধারণ মুসলিমের জন্য দ্বীনি বিষয়ে সুনির্দিষ্ট কোনো ইমামের অনুসরণ বৈধ? আচ্ছা, এখানে আপনার টাইমটা বলেন না, তারপর আসার সুবিধা হবে, ঠিক আছে? জি, তিনি এখানে যে বিষয়টি নির্ধারণ করেছে এ বিষয়ে পুটে আমরা ঐক্যমত পোষণ করছি, প্রথমত জানিয়ে দিলাম বিষয়টার উপরে। জি, 4 নম্বর বিষয় যেটা আমরা বললাম, বিষয়টি আমরা তাদের সঙ্গে এখানে একমত পোষণ করলাম। 5 নম্বর বিষয় আমি যেটা দিয়েছি, নিজ মানহাজের উপরে দাঁড়িয়ে কথা বলতে হবে। নিজ মানহাজ বলতে আপনি যে অবস্থানে আছেন, যে অবস্থানে ক্যাটাগরিতে আপনি আছেন, সেই ক্যাটাগরিতে দাঁড়িয়ে কথা বলতে হবে। জি, আমি ক্লিয়ার করে বলছি, আমি শেষ করি। জি, আমি কথা বলছি। আপনি যখন উপস্থাপন করেছেন তখন আমি কোনো কথা বলিনি, আমার অনেক কিছু বলার ছিল। মুফতি বেলাল সাহেব, আপনি যখন শর্তনামা 15টা আলোচনা করেছেন, আমার অনেক কিছু বলার ছিল, আমি ধৈর্য ধারণ করেছি। আপনি চুপ করুন, আপনি চুপ করুন আমার সময়। না না, আপনি বলতে পারেন, কিন্তু শেষে ভাই আমি এটা বুঝতে পারলাম না। না, শেষে কিছু আমি পয়েন্ট শেষ করেছি, আমি বলেছি 10টা আছে, 5টা শুরু করেছি। তার জন্য প্রথমে বলেছি 10টা শর্তনামা আছে, 10টা মাঝখানে বিরক্তি করবেন না। যাই হোক, 5 নম্বর যে শর্ত, নিজ মানহাজের উপরে দাঁড়িয়ে নিজেদেরকে আলোচনা করতে হবে, নিজেদের অবস্থান ভুলে গেলে চলবে না। 6 নম্বর বিষয়, প্রতিপক্ষের যেহেতু যারা প্রতিপক্ষ থাকবে আমাদের, বা তাদের যদি আমরা প্রতিপক্ষ অবশ্যই, তাই এখানে আরবি, উর্দু এবং বাংলা তাদের নিজের লিখিত যদি কোনো কিতাব থাকে, প্রত্যেকটা দলিল হিসেবে গ্রহণ করতে হবে। আরবি, উর্দু এবং বাংলা তিনটেই এখানে গ্রহণযোগ্য হবে যদি নিজ আলেমদের লেখা হয়। যেমন মাহমুদ হাসান খান দেওবন্দি একজন বড় মাপের আলেম, তার বই থেকে দলিল যদি দিই আপনাকে মানতে হবে। মৌলানা আব্দুল মতিন বাংলাদেশি, তার বই থেকে যে দলিল দিই আপনাকে মানতে হবে, এটা দলিল হিসেবে গ্রহণ করতে হবে অবশ্যই। তদ্রূপ একইভাবে আমাদের কোনো আলেমের যদি এই বিষয়ে কোনো আলোচনা থাকে আপনারা দিতে পারেন, সেটা আমরা অবশ্যই দলিল হিসেবে গ্রহণ করব। এই শর্তনামাতে একমত হতে হবে, ভালো করে শুনে নিতে হবে। জি না, আমি শেষ করবো, তারপরে নোট করুন, নোট করুন। 8 নম্বর বিষয়, না সরি 7 নম্বর বিষয়, যেহেতু তাকলিদ নিয়ে, তাই এই বিষয়ে প্রথমত আপনি যে ইমামের তাকলিদ করেন, সেই ইমাম এবং মুজতাহিদ যিনি আপনি অনুসরণ করে চলেন, তার রায় পেশ করতে হবে যে তিনি এই বিষয়ে, তিনি একজন মুজতাহিদ, তিনি এই বিষয়ে কি রায় করে দিয়েছেন। কারণ আপনারা সকলে মুকাল্লিদ, তার রায়টা এখানে প্রথম এখানে গ্রহণযোগ্য। রায়টা আপনাকে বলতে হবে যে আমার ইমাম সাহেব এই রায় দিয়েছে, কারণ আপনারা সকলে মুকাল্লিদ। আর প্রথম ইমাম সাহেবের রায়টা আপনাকে উপস্থাপন করতে হবে যে তিনি কি বলেছেন, যেহেতু আপনি মুকাল্লিদ, আপনি মুজতাহিদ নন, কারণ আপনার শর্ত ওটাই লেখা আছে। বিস্তারিত আবার সময় আছে ইনশাআল্লাহ, সেই সময় বিস্তারিত আলোচনা এবং আলোকপাত করা যাবে। 8 নম্বর বিষয়, মুনাজিরের সংখ্যা, অর্থাৎ আমি এবং রিজন রফিক সাহেব দুজন প্রধান মুনাজির, এবং আমাদের সঙ্গে সহযোগী হিসাবে কয়জন থাকবে এটা দুজন শর্ত সাপেক্ষেই আমরা আলোচনার মাধ্যমেই এটা নির্ধারণ হবে। অবশ্যই আমিও প্রধান এবং রিজন রফিক তিনিও প্রধান মুনাজির, এবং আমার সহযোগী হিসাবে 1জন বা 2জন 5জন, এটা শর্ত সাপেক্ষ হবে। 9 নম্বর বিষয়, উপস্থিতির সংখ্যা। এবার আপনারা যদি বলেন আমরা এই কয়েকজন বাদেও আমার সঙ্গে আরো 2জন থাকতে হবে, কিন্তু কথা বলবেন, এটা শ্রোতা হিসেবে থাকবে, এটা যদি আপনারা চান, সেক্ষেত্রে আমরা যদি চাই তবে এই উপস্থিতির সংখ্যাটা নির্ধারণ হতে পারে, অর্থাৎ এটা বাদ যেতে পারে, এটা থাকতে হবে এমন কিছু নয়। 10 নম্বর বিষয়, বিচারক। বিচারক এখানে 2 ধরনের হতে পারে, সভাপতি, একজন সভাপতি নির্ধারণ করা অথবা 2জন সভাপতি নির্ধারণ করা, এটা শর্ত সাপেক্ষে হবে। 2 নম্বর, কোনো বিচারক নির্দিষ্ট বাহাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত, ফায়সালা, রায় কোনো কিছু দিবে না, এটা জনসাধারণ, আমজনতা, আমন্নাস তারা এটা বিচার করবে যে আসলে কারা হকের উপরে প্রতিষ্ঠিত আর কারা বাতিলের উপরে প্রতিষ্ঠিত, কারা ধোঁকা প্রবঞ্চনা দিচ্ছে। আমি এই 10টা শর্ত আপনার সামনে উপস্থাপন করেছি এবং এটা লিখিতভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বিষয়ের পরে এবার আলোচনা হবে যে আপনার কোন শর্তটা আমি ডিসকাস করছি, আপনি কোন শর্তটাকে আমার অপছন্দ করছেন। এবার কিন্তু আপনি শর্ত বলার সময় আমি কিছু বললাম না, যে আমি শর্ত বলছি আপনি ঢুকিয়ে দিচ্ছেন আঙ্গুল। জি না, জিজ্ঞাসা করা চলবে না, কারণ উপস্থাপনের সময় জিজ্ঞাসা নয়। এবার দুজনের শর্তকে সামনে রাখেন, তো বললেন না রাহুল আমিন ভাই আপনার এই শর্তটা বুঝতে পারলাম না, আপনি একটু ব্যাখ্যা করে দেন। শেষ করি, তারপরে হাতটা বাড়ান। তো জি না, আমি যখন শেষ করি কথা বলে ভালো করে শোনো, অন্যথায় শুধু বাতুলতা করলে কোনো কাজ নেই এখানে, কারণ এখানে উদারতা দেখিয়ে যেতে এসেছো, তার মুখটা রাখতে হবে, কলঙ্কিত করে লাভ নেই। যাই হোক, আজানের সময়
আমাদের এখানে প্রথম পর্ব শেষ হলো, আমরা মনে করছি প্রথম পর্ব শেষ করা উচিত। আপনারা কি বলছেন, যেহেতু আজান হচ্ছে? মানে এরপরে এই শারায়াতগুলো দুজন নিয়ে পরামর্শ করে একটা নতুন শারায়াতনামা লেখা হবে, যেটা একমত। দুজন আমরা ডিসকাস করবো এখন এই শারায়াত। পরামর্শটা একসাথে জি না, হাতে লিখিত হবে, একসাথে করতে হবে। হাতে লিখিত হবে। জি না, হাতে লিখিত হবে। অসুবিধা নেই, লিখিতে সে আমরা টাইপ করে দিচ্ছি, সমস্যা নেই, আশেপাশে দোকান আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে শেষ করি এখন। এটা আমাদের বন্ধ করে দেবেন, থাকবে। জি ইনশাল্লাহ, আমরা আগে দুজন একমত হবো, একটা নতুন বই তৈরি হবে, তারপর ওটাকে টাইপ করে দুজনের কাছে থেকে যাবে। এগুলো তো রাফ প্রস্তাব জাস্ট। সাইন করাটা ডাক দিয়ে না, সাইন করাটা আপনাদের মাদ্রাসায় আমার সাথে পড়ছিলেন একজন আছেন, মদিনাতে পড়াশোনা করছেন। কোথায়? আপনাদের ইয়াতে, আপনি বসুন্ধরাতে আছেন না? না না, আমি যাত্রাবাড়িতে আছি। বসুন্ধরাতে ফারে গেছি। ও আচ্ছা, বসুন্ধরা আপনাদের একজন টিচার আছেন, সিলেট বাড়ি মনে হয়, এনামুল হক সাহেব। আমাদের সাথে পড়াশোনা করছে কুল্লাতুল হাদিসে। নাম কি? পাতলা পাতলা কি নামটা ক্লাস দিয়েছেন? সিলেটে এনামুল হক সাহেব আছে। এনামুল হক সাহেব আছে। আর কেউ নেই? মদিনা বিশ্ববিদ্যালয়ে ফারুক কি আছেন? কোন জায়গায় ফারে? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। রফিক মাদানি। আর রফিক মাদানি। উনি আছেন? সিলেটের কিনা তো জানি না, উনি আছেন। ওরা একই সাথে
আচ্ছা আচ্ছা তবে তাড়াতাড়ি নামা। টাঙ্গাইল লাগে সিলেট হ্যাঁ দেশের বাড়ি কোথায়? কার আমার তোমারটা জানি না। এখানে এটা পড়েন আপনি? আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলি ভাই, দুজন আমার ছুটে গেছি এখানে মনে করছি, আপনারা বলতে ভুলে গেছেন, হয়তো আমি ভুলে গেছি, আমি শুনতে ভুল করলাম, আপনার এই জিনিসটা মনে পড়ছে না। এখানে একটা শায়েখনামাতে একটা বিষয়, খুব জরুরি বিষয় আমার মধ্যে ছুটে গেছে আপনাদের তরফ থেকে, মানে আমাদের তরফ থেকে ভুল হতে পারে আমার। তো সে বিষয়টি যে আমরা যে বিতর্কটা আমরা করব, পদ্ধতিটা যে আমরা বিষয়টা নির্ধারণ করলাম, ঠিক আছে, তো প্রথম তরফের প্রতিপক্ষরা কত মিনিট কথা বলবে, আমরা কত মিনিট কথা বলবো, তারপরে কত মিনিট রিবার্টাল একটা সেশন হবে, কত মিনিট করে পাবে, আর এটা কতবার ঘুরবে, এইভাবে নির্দিষ্ট যদি করা হয় যে না আপনারা প্রথমে 10 মিনিট আপনাদের বক্তৃতা উপস্থান করলেন, আমরা নিজেদের বক্তৃতা উপস্থান করলাম, তারপরে ছোট করে রিবার্টাল সেশন বা আধা ঘন্টা আপনারা তাকলিদের উপকারিতা সম্পর্কে বললেন বা তাকলিদ কেন করতে হবে বললেন, আমরা তাকলিদ কেন করতে হবে না এই বিষয়ে আধা ঘন্টা আলোচনা রাখলাম, যেরকম আমরা পারি দলিল দিয়ে। তারপরে আপনারা দেখাচ্ছে আমাদের যে কথা বললাম তার জবাবে আপনারা আরো 20 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট নির্ধারণ করা হবে, এটা মানে দুজনে আমার ছুটে যাচ্ছে। আমি কি ঠিক বলছি না ভুল? আপনার 7 নম্বরে কি এমন কিছু লেখা আছে? জি না, এটা 7 নম্বরে লেখা উচিত অবশ্যই। আমরা রিভাইজাল সেশনটা এবং সময়টা লিখে দেন। জি। বাসের নিয়ম কানুন কি হবে? যাই হোক, এই বিষয়টা বুঝতে থাক, এটা পরবর্তীতে আলোচনার মাধ্যমে হবে যে বাহাতের সিস্টেমটা কি এটা- এটা লেখা- পদ্ধতি। উভয়পক্ষ এটা দেখে নেয়। জি জি না রেখে লেখলেন অসুবিধা নেই। আচ্ছা, এটা আরো বাড়তে শেখ, করতে পারে। একটা কথা বলি, যেহেতু সলাতের সময় হয়ে গেল, এখন কি আলোচনা কি আরো 5-7 মিনিট আগিয়ে যাবেন না সলাতের পরে আবার? আচ্ছা এখন এখন আলোচনা কি? এখন আলোচনা হচ্ছে আমরা যে দুজন উপস্থান করলাম, উনি আপনারা দিয়েছেন, আমরা দিয়েছি, এবার আমাদের শর্ত মধ্যে কটাতে আপনারা আপত্তি বা বুঝতে পারছেন না সেটা উপস্থান করুন, আর আপনাদের কোন শর্তটাকে আমরা মানে ইনকারেজ করছি, বিরোধ করছি যে আমরা পছন্দ করছেন সেটা আমরা জানাবো। আপনারা যে শর্তগুলো দিয়েছেন ওটা আমাদেরকে একটা জি, যদি বুঝতে না পারেন তাহলে এখান থেকে আমাকে জানিয়ে চাইবেন, আমি হাতে লিখে দিয়েছি। আচ্ছা তাহলে এখন কি আমাদের বিরুদ্ধে দেওয়া যায়? জি এখন কি আমাদের বিরুদ্ধে যাবেন নাকি চালাবেন? আজ এর বিরোধী দিলে ভালো হয়। আচ্ছা তাহলে বিরুদ্ধে যান। আচ্ছা, তাহলে আপনারা নিয়ে এটা একটু পড়াশোনা গবেষণা করুন, আমরা এটা নিয়ে একটু দেখাশোনা করি, হ্যাঁ দেখাশোনা করেন। ঠিক আছে? এই সমস্ত অর্ডার করতে হবে। এখন 5 মিনিট দেখে আমরা বিরোধী দেই, আমরা হ্যাঁ, আসবো, ঠিক আছে? যাই হোক, এখন আপনারা দেখার সময় পেলেন আপনারা একদম সলাৎ পর্যন্ত। সলাতের পরে এই বিষয়ে কোনটা ফাইনাল একটা লেখা হবে, ফাইনাল শরিয়াতে মুনাজারা, যেটা উভয় পক্ষের সম্মতিতে হচ্ছে, এটা তো রাফ প্রস্তাব, জাস্ট এটা ফাইনাল কিছু না। আর তারপরে ওই জিনিসটাকে টাইপ করে, যেটা আপনারা আগে থেকে করে নিয়ে এসেছেন, এই জন্য আমরা করি নাই যে কিন্তু এটাতে ওনার থেকে রাফ, তার জন্য আমরা করি নাই। এবার যেটা লেখা হবে এটা তো ফাইনাল, আপনার তরফে একটা থাকবে, আমাদের তরফে একটা থাকবে। এখানে আমি একটু বলি, আমরা করার উদ্দেশ্যটা হচ্ছে যে রেজওয়ান রফিকি সাহেব থেকে যেহেতু আমরা আসছি, তো সাধারণত একজন ব্যক্তি থেকে যদি কোথাও কোনো আলোচনা যদি পেশ করা হয়, সাধারণত এখন সেটা টাইপ করে কম্পোজ করে এভাবে পেশ করা হয়। না না, কিন্তু আমরা ওইভাবেই আমি আপনাকে খারাপ কিছু বলিনি। আমি না। আমরা ওইভাবেই করেছি, কিন্তু আপনারা এখন না না, আমি আপনাকে এমন কিছু, যেহেতু আপনি প্রথমে একটা অভিযোগ করেছেন এই বিষয়ের উপরেও যে আপনারা কেন করেন, এটা তো করা উচিত, হাত দিয়ে করা উচিত নয়, আপনি যেহেতু অভিযোগ করেছিলেন যে হাত দিয়ে তখনকার যুগ নেই, তার জন্য রাফ হিসেবে হাত দিয়ে করাটাই যুগ এখন পর্যন্ত প্রচলিত আছে, রাফের জন্য টাইপ করে না, এটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। আপনার সময় থাকলে আপনারা ওই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, একবার রিডিং করুন। এই মুহূর্তে যদি বুঝতে না পারেন, আমি এখন আপনাকে সামনে থাকা অবস্থায় বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে শব্দটা একটু এখানে শব্দটা একটু, এটা কি? জি, তাকলিদ। ললো কি দুইটা? সমস্যা বুঝতে আপনার, আমি একটু জানতে চাই ললো দুইটা কি? তাকলিদ একটা হবে, দুইটা লিখেছে, ঠিক না? দুইটা লিখেছে, এটা বল লাগে তাই। এটাই তাকলিদ একটা হবে। জি 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 জি, এটাই। এই কোন নিচে বল হবে? জি জি, এখানে দুইটা ললো লিখে ফেলেছে আর কি। আপনারটা ভুল, আপনি যেটা বলছেন, আপনি কয় নিচে বলতে ভুলে গেছেন, মানে আমি ডবল ল দিয়েছি, আপনি একটা হারিয়ে ফেলেছেন। এটা একটু কি শব্দ লিখেছে? এটা মানদণ্ড আমি আরেকবার করে শুনে দিই, না কাছে যে করে শুনে দিই। আমি বুঝে নিচ্ছি। আপনি এটা দেখেন, এটা দেখেন। জি, আচ্ছা, তো এটা কি লিখেছেন? আমি সেটা বলছি যে আপনার পাশে গিয়ে একটু বুঝিয়ে দিই, ভালো হবে। আমি একটু বুঝে নিচ্ছি। আমি একটু পাশে গিয়ে বুঝিয়ে দিই আপনাকে। জি জি, অবশ্যই। না, আপনি অনেক কিছু বুঝবেন না। জি, আসেন আসেন। এখানে কি লিখেছেন? আবার বলি, না, আমি বুঝে নিচ্ছি একটু। এটা তারিখ জি, 22/4, মানে ইংরেজিতে লেখা আছে জি, জি। তারিখটা 22/4/2018। এটা স্থান মালিটোলা, এটা প্রস্তাব স্থান এখানে কি লেখা? মালিটোলা। আমি বলে দিচ্ছি। মালিকটোলা, তলা না? আচ্ছা এই এটা দেখুন তো, মালিকটোলা বুঝা যায়?
আরে ভাই, আপনি তার জন্য বোঝাতে এসেছি আপনাকে, আপনি আমাকে বোঝাচ্ছেন কেন? আমি না না আপনি দেখেন, আপনি যেটা আমাদের আপনি মেলা কিছু বুঝবেন না, তার জন্য বোঝাতে এসেছি ভাই। ওনাকে বোঝাতে আমি আসিনি। জি জি বলেন। আচ্ছা এই সবচেয়ে ভালো মাধ্যম হয় টাইপিং করে দেন। না 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 একটু এই যে আমি আপনাকে শুনেন আমি বুঝে নিচ্ছি। এই মালিক আরে আপনি বুঝবেন কি? আপনি তো বুঝতে পারছেন না। এই রাহুল ভাই জি শুনেন, দেখেন ইয়াও শুনেন, মালিক শব্দটা হচ্ছে টাইপিং করে দেন, সবচেয়ে বেশি ভালো হয়। আরে টাইপ তো করে দেবেন ভাই। আপনি এটা বলে দেন। আচ্ছা আপনি বুঝতে পারেন একটু বুঝে নিচ্ছি। আচ্ছা আমরা ধন্যবাদ দেখতেছি এই আচ্ছা, আপনাকে কাজ করুন। ছবি উঠাই নিন। পাঁচটা বিষয়ে আপত্তি আছে, তদ্রুপ একইভাবে আমরা যে 10খানা বা 11খানা আমাদের যে বলেছি আমরা যে এই 10টা আমাদের শর্ত আছে, এই সারাতগুলো আছে, এগুলো যেহেতু এই মতো অবস্থাতে আমরা প্রিন্ট মানে করে নিয়ে আসিনি, আর ভাই যেহেতু আমাদের লেখা ভাষা বুঝতে পারছে না, তাই আমি অনুরোধ করবো যে আপনাদেরকে ভাই, যে আপনারা সবাই আমরা বলছি আপনারা লিখে নেন নিজের হাত দ্বারা, এবং আমরা তারপরে আলোচনা করছি যে আপনাদের কাছে কপিটা রেখে দিন। এখন আমরা কি বলতে পারেন, আপনারা লিখতে পারেন। না না, আমি একটা বলতে চাই ইয়ার জন্য অ্যাকচুয়ালি এই ইয়েগুলো যে আপনারা আজকে আসবেন ওটা কনফারেন্স ছিল না, ঠিক আছে আত্মীয়ভাবে, আর এগুলো আগের থেকে কনফিট করা হয়নি। আমার সবচেয়ে বেটার হবে যে আপনারা যেটা দিচ্ছেন এটা আমরা দেখি আমাদের পক্ষে একটা আপনাদের ইমেলে পাঠা দেবো, কত পেপার, ঠিক আছে আপনারা দিয়ে পরবর্তীতে যদি সম্ভব ফোনে হবে যে হ্যাঁ ঠিক আছে আপনার 3টা ঠিক আছে, এইটা সংশোধন করতে পারছি, বলতে না আরেকবার বসে এটা ফাইনাল করে সবচেয়ে বেটার হবে। আমার এটা আর কি খেয়াল আর কি, যেটা আপনারা লিখছেন আমরা এটা বসে এইটা সেটা আমরা এক নতুন ওয়েলকাম, তাহলে আমরা একটা আপনাকে দিলাম, আপনারা দেখেন, ঠিক আছে। আপনি যদি ওনার কোথায় আসছেন, আর যদি মেইন যে মুফতি উনি যদি থাকতেন তাহলে আমার সুবিধা হতো, তাড়াতাড়ি হতো, ঠিক আছে, সরাসরি হয়ে যেত। কোনো একটা আমাদের এখন না হতে পারে যে আপনার একমত, তা আমার মনে হয় আমরা একটা করে এক করে দিয়ে আপনাদের এমএলএ করে দিই, শেখকে দেখান, যদি রাজি হয়ে যান, নাহলে দরকার আমরা আরেকবার বসি, অথবা ফোনের মাধ্যমে আমরা এই প্রস্তাবগুলো আমরা করতে পারি। এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত যে খেয়াল বা আমাদের থেকে যেরকম বলা হয়েছে আর কি, যে আমাদের পক্ষ থেকে স্বাক্ষর করে শর্তনামা এখানে দেওয়া হয়েছে, মানে আপনাদের পক্ষ থেকে শর্তনামা আপনাদের স্বাক্ষর সহ আমাদেরকে দিয়ে যে দিচ্ছে। আপনারা লিখুন, আমরা স্বাক্ষর করে দিচ্ছি। না না শুনেন এখানে এখানে বলে দেন, হ্যাঁ। লেখাতে ঠিক আছে, বলেন বলেন, ঠিক আছে। না এটা আমরা এখানে আলোচনা করবো এটা। এখন তখন কি ওর পক্ষে আপনি যাবো করতে পারবেন? শুনেন এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলি আমরা বলতে পারবো, কথা বুঝেন, আর কিছু বিষয় আছে যেগুলি আমরা বলতে পারবো না। যে বিষয়গুলি আমরা বলতে পারবো না সেটা আমরা তাদের কাছে নিয়ে উপস্থাপন করবো, আর যে বিষয়গুলি আমরা বলতে পারবো, অর্থাৎ যেমন ধরেন একটা সময়ের বিষয় আপনি পছন্দ করেছেন, সেই ক্ষেত্রে আপনিও আমাকে সেম একটা কাগজ দিবেন, জি কথা বুঝেন, এরকম করে আপনার স্বাক্ষর করে আপনি আমার একটা কাগজ দিবেন, তখন এইটাও দিবেন, কারণ এটা যেহেতু আপনারা বাদ দিচ্ছেন সেগুলো তাদেরকে দেখাইতে হবে যে এইটা বাদ দিছে। তো সেই ক্ষেত্রে আমরা 2টা কাগজ নিয়ে আবার চলে যাব, হয়তো একদিনের ভিতরে, আগামীকাল বা পরশুর ভিতরে এই পুরো বিষয়টা নিয়ে একটা 2টা কাগজ মিলাইয়া একটা কাগজ বেরোবে, তারা বুঝে আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখন যে কাজটা আপনাদের করতে হবে সেটা আপনারা এরকম একটা কাগজ করে স্বাক্ষর করেন। আপনি যতটা বললেন, যতটা সহজভাবে বললেন ততটা সহজ নয়। প্রথম কথা বিষয়টা এটাই যে আমরা একটা নির্ধারণ করে দিলাম 7টার মধ্যে আপনার 3টা আপত্তি থাকবে, আপনাদের 12টার মধ্যে আমাদের 5টা আপত্তি আছে। এবার যদি আমরা টাইপ করে দিয়ে দিলাম, আপনি চলে গেলেন মুফতি রিজন অফিসারের সঙ্গে কথাবার্তা বললেন, খুব ভালো কথা। এবার ওনার দেখছে যে না পছন্দ হচ্ছে না, কারণ কি? আমি যে শর্ত দিলাম পছন্দ, কেন আপনি পছন্দ করছেন না? প্লাস আপনি যে শর্ত দিয়েছেন ভালো মনে করে দিয়েছেন, আমি কেন পছন্দ করছি না, এটা তো ডিসকাসের বিষয়। তো এখানে যদি প্রধান মুনাজির দুজন উপস্থিত না থাকে তো ডিসকাস তো আপনি করে দিতে পারবেন। আমি আপনাকে কি বলতে শুনেন, আমি শেষ করি। হ্যাঁ বলুন। যেহেতু এখানে পছন্দ বিষয় চলে এসেছে যে আপনার 3টা পছন্দ করলেন, আমরা 5খানা করলাম, এবার কেন করছি আপনি তো আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। যখন আমি বলবো যে এখানে যারা তাদের মূল কিতাব থেকে এটা আপনারা করতে পারেন না, আমার কাছে যুক্তি আছে যেটা আপনারা এটা পারেন না, এবার এর জন্য কিছু অসুল নিয়ম পদ্ধতি এটা আলোচনা আগে করতে হবে যে আপনাদের শর্ত দিয়েছেন আপনাদের এটা উচিত না, এটা আপনাদের মানহাজের খিলাফ। কেন খিলাফ সেটা আমি দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করবো, সেটা আমি দলিল প্রমাণ করবো যে আপনি যারা তাদের আপনারা যারা করতে পারেন না কোনো হাদিসের উপরে, ইমামদের কল দিয়ে বা অন্য কারো কল দিয়ে, এই যে এটাকে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি সমস্যার সমাধান করতে পারেন 5 ঘন্টা আগে আবার মুনাজাত করতে পারবেন। শোনেন এবার আপনাকে আমি বলি, এই জন্য বলছি যেগুলো স্বয়ং বিজন রফিকটা আসবার কথা। শুনেন সবকিছু কি আপনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠাইছে, তাকে আপনি কাগজ দেওয়ার পরে সে ডিসাইড করবে সে কি আসবে নাকি আবার আমাদেরকে বলে পাঠাবে, সেটা সে জানে।
বাকি আজকে আপনার যতটুকু কাজ, সেই কাজটা হচ্ছে আপনি আজকে সেম একটা কাগজ এইভাবে করে আপনার স্বাক্ষর করে আপনি তাকে পাঠিয়ে দিবেন। দেওয়ার পরে সে কেমনে ডিসাইড করবে সেটা সে জানে। সে কি আপনার সাথে ফোনে করবে, নাকি সে সরাসরি আইসা করবে, নাকি সে কোনো জায়গায় বসে করবে, সেটা সে জানে। একটা আপনার যেটা দায়িত্ব আমি বলি, সবচেয়ে বেটার হবে যদি এটা নিয়ে বসে বসে কমপ্লিট করে তারপর ওনাকে আপনার ইমেলে দিয়ে দেন। একটা প্রবাদ বাক্য আছে, ইমেল যে এক কাজ সাতবার করে, এগুলো করতে বেশি সময় লাগে না, ঠিক আছে? আপনি যেটা করবেন আমরা ওয়েট করি। আমি একটা কথা বলি, যে এক কাজ মানে একটা প্রবাদ বাংলা আছে যে এক কাজ 7 বার করে তার স্ত্রী ভাগ ভাগ করে মারে। মানে যেটা করে একবারে রিজিওন অফিসে আসলে আজকেই সম্ভব হতো সমাধান করে বাড়ি চলে যাওয়া, ফাইনাল কপিটা নিয়ে। কিন্তু উনি ঘরের মধ্যে লুকিয়ে আছেন বা আপনাকে কেন পারছেন সেটা বুঝতে পারছেন। এই কথাটা আপনি দিব না, কারণ হচ্ছে আপনি তাকে বিশ্বাস করি। আমি শেষ করতে দিব। আমি চুপ ছিলাম, আমি কিন্তু এতক্ষণ পুরো সবাই দেখছে। আমি শেষ করছি, আপনাকে আমি শেষ করতে দিব না। এখন আপনি বলুন, কারণ আপনাকে শেষ করতে দিব না এই কারণে আপনি ঠাস করে বলে দিলেন উনি ঘরের মধ্যে লুকায় আছে। আপনি কি জানেন, আপনি গায়েব জানেন? জি। আপনি কেমনে গায়েব জানেন? আপনি কি খোদা? আমাকে আমার প্রশ্ন, আপনি খোদা? আরে খোদা বলে আমি এতক্ষণ আমি খোদা বলে আমি দেখে নাই। খোদা তা আপনি কেন বললেন? আপনি কিভাবে গায়েব জানেন? আপনি কিভাবে গায়েব জানেন? আপনি গায়েব কিভাবে জানেন? আমি তো বুঝতেছি না। আপনি একজন প্রশ্ন করে গায়ে আছে, প্রশ্ন করেছেন, উত্তর দিই। উত্তর দিতে এই ধরনের আপনি গায়েব জানেন প্রশ্ন করলেন কি ধরনের আছে? আমরা বলেন আমি উত্তর দিই। রিজন আপনি চুরি করে প্রশ্ন করেছেন। আপনি তো প্রশ্ন যে বিষয়টা নিয়ে আসছে, শোনেন, আপনি যে বিষয়টা নিয়ে আসছেন সেই বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন। আপনি রিজন রফিকে পালায় আছে নাকি রিজন রফিক কই গেছে আপনি বলেন, কি দরকার? আজকের ভিডিওটা লাইভ দেখুন। মুফতি রিজন রফিক হয়েছে, রাহুল হোসেন ঘর খাটের তল থেকে হচ্ছে রিজন। আপনি লাইভে বলেন, আমাকে বলার প্রয়োজন না। লাইভে বলেন, উনি বলেছেন, লাইভ দেখছেন। আপনি আপনার পার্সোনাল লাইফে বলবেন। আমি আপনাকে যদি আপনার আইন করতে চান পার্সোনাল ফোন করবেন, কিন্তু আমার সামনে বলবেন না, কারণ আমি তার প্রতিনিধি হয়ে আসছি। আমি কথা বুঝেন কেন কাজ ভাইয়া, আমি তার কাছে আপনার একই কাজ 7 বার বসবো কেন? কেন বসতে হবে? অভিমতের জন্য বসতে হবে না। আর যাবেন আবার আমরা যদি আসতে পারি, আপনাদের এখানে আসতেছি, আপনারা জান নাই। আরে আমরা আপনাদের এখানে আসতেছি, সেই গাজীপুর থেকে আমরা মোটরসাইকেল নিয়ে এখানে আসছি। আপনাকে আমি যদি 7 বার আসতে পারি, আমি যদি 7 বার আসতে পারি, আপনি কেন 7 বার? আপনি কেন 7 বার পারবেন? আমি তো আপনার এখানে আসতেছি। এই শুনেন নাকি আপনার সারা দিন 5 দিন শেখা যাবে আপনারা করতে পারেন, হবে না, রাগ করা না। আমি বিষয়টা নিয়ে খুব ঠিক আছে, মারাত্মক এই বিষয়টা আমাকে বলা সাজে না। আপনার লাইভে বলুন, সে লাইভে বলুন, লাইভে বলছি। আমি যেরকম এই কাজটা কিন্তু আমার মনে হয় যে এটা না না একসাথে দিতে আবার কালকে আসবে অবস্থা, তারপরে করবেন আমাদের প্রথম শর্ত বলেছি, আমি একটা কথা বলি, এই শর্ত নিয়ে যাবে সামনে দিন। শর্ত যদি বাড়ানো কিছু হয়, রিজনকে স্বয়ং সশরীরে দিয়েছি একটা শর্ত আমরা আমাদের কমাবো তো, আমরা তো কমাবো। আমি এটা ক্লিয়ার করবো যে আমাদের পাঁচটা যে প্রবলেম আছে, কি প্রবলেম আছে ক্লিয়ার করে ডিসকাস করতে হবে। আঙ্কেল আমি শেষ করে ছুটি দেবো। কিন্তু আছে, আমি যেটা বলছি যে আপনারা দিয়েছেন, আমাদের সময় দেন, এটাতে আপনার এমএলএ যেটা দিবেন পাঠাইতে স্পর্শ না না সময় না, সুবিধা সময় আমি আলাদা ব্যাপার, ঠিক আছে? বাস এটা আমার মনে হয় আপনি একটা করেন, করে সাথে এমএলএ পাঠাতেন, দরকার আমরা আবার বসবো, অসুবিধা নেই। আঙ্কেল আমি আবার বসেন, আমি একটা কথা বলি, আমাকে একটা কথা বলি, আপনাকে ছেড়ে দিচ্ছি আমি। আমি একটু এখানে একটু কথা বলি একটু। আচ্ছা বলো। আজকে তাহলে ব্রাদার রাহুল আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন? এটা ব্যাপার বসার জন্য প্রশ্নটা কি? না না আমি আমন্ত্রণটা কেন জানিয়েছি এটা জানতে চাচ্ছি। এটা প্রশ্ন কি? আমি জানতে চাচ্ছি এটা। আজকে আমি বলেছিলাম যখন সকাল 10টার দিকে মুফতি রিজন এসে ইনকার করে দিয়েছে, না আসবে না। যেহেতু তিনি ইনকার করে দিয়েছেন, হট করে সকালবেলা তিনি আমার সঙ্গে সারা রাত 24 ঘন্টা চলে গেলে কোনো পরামর্শ না করে সকাল 10টার দিকে তিনি বলছেন 3টার দিকে যাবে। আর লাইভ আপনি জানছেন যে কয়েক ঘন্টা পর আমার সামনে আসবে, এটা স্বাভাবিক। আপনি দিয়েছিলেন সম্ভবত কি লাইভ মনে হয়, আপনি মেল আমাকে মানে সম্ভবত দিয়েছিলেন আমার মেসেঞ্জারে। আপনি চিনতাম না হয়তো, এখন চিনছি। তো আপনার মুখের ভাষাটা খুব খারাপ ছিল, তখন খারাপ ছিল। এর ফোন করেছিলাম সেই সময় কথা বলবেন। যাই হোক, তো মতো পরিস্থিতিতে যেহেতু তিনি প্রথমে অস্বীকার করেছে, হট করে তিনি তারপরে আবার আসার জন্য প্রস্তুত
নিয়েছেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, চিন্তা ভাবনা করে আবার প্লাস খাবেন সমাধান হয়েছে 3টে। তো যেহেতু তিনি ইনকার করেছে, আমরা তো জানছি যে না, আপনারা আসবে না, তার জন্য আমরা এখানে মনে করি, ঠিক আছে, তার জন্য আমরা আশা করে এখানে শর্তন্য ঘরে বসে লিখলাম। 1 নম্বর। আগে দিলে যে আমরা এই সময় আসবো 2 নম্বর বিষয় করেন, ঠিক আছে। 2 নম্বর বিষয়, আমি এটা মনে করেছিলাম যে আপনারা যারা আসছেন দেখি একটু উদাহরণ এখানেও দেখেন, অনর্থক কথা না বলে সময়টা নষ্ট করবেন না। অনর্থক কথা অনেক হচ্ছে, দর্শক মূল্য যারা আছে লাইভে আছে, যারা দেখছে তারা বুঝতে পারছে যে অনর্থক কত কথা বলা হয়েছে। তা আমি মনে করেছিলাম যে আমি এখানে 10টা অবস্থান করবো, এটা ফাইনাল না, আপনারা 10টা করবেন। দুজনের মিলেমিশে আমরা কাজ করে ফাইনাল যেগুলো একমত পোষণ সেগুলো ফাইনাল লেখা হবে, সেটা টাইপ হবে, উভয় পক্ষের স্বাক্ষর সহ আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু হয়ে গেল কি যে না, এত অনর্থক কথা হলো যে সময়টা অবচয় হয়ে গেল, প্লাস এখানে মূল যখন সারাটি উপস্থাপন করা হলো, আপনারা বললেন, আমরা বললাম, আমি 5খানা প্রতিবাদ জানিয়েছি, আপনারা 3খান জানাতে পারেন। 5খানে আলোচনা করতে হলে 2 ঘন্টা সময় লাগবে, নিশ্চিত আমি দিলাম। তার জন্য কি আজকে আপনাদের চলে যেতে হচ্ছে, আবার নিজেরা মাসরা করবেন, আমরা নিজেরা মাসরা করতে হচ্ছে। কিন্তু স্বয়ং রিজন রফিক যদি চলে আসতো, দুজনের সমাধানটা আজকে হয়ে যেত, একদিনের কাজ। 2, এরপর যখন আপনি চলে গেলেন নিয়ে এটা মাসরা করলেন, আমি শেষ করি, আপনারা এটা নিয়ে চলে গেলেন, আমাদেরটা নিয়ে চলে গেলেন, আপনার 3 দিন বা 4 দিন পর মাসরা করলেন, আরেকটা ফাইনাল একটা কপি পাঠালেন। আপত্তি হোক বা একমত হোক, আপত্তি থাকবে এটা নিশ্চিত। টোটাল 12, 10, 22টা শর্তের মধ্যে আপত্তি নিশ্চিত, এটা হয়ে থাকে। তারপরে হচ্ছে আপনি আবার একটা যেটা পাঠালেন, আপনার রিজন আসলো না, আপনার 2জন আসলেন বা 2জনকে নিয়ে আসলেন, এসেছে না, তার মধ্যে আমাদের আর 3টে শর্তের মধ্যে যাতে আপনারা মানলেন না, 5টা আপত্তি করেছি, আপনি বললেন আর ওখানে 2টো আমরা ঠিক আছে এটা রোল মিনের কথা মেনে নিলাম, তো 3টে আমরা লড়বো না, 3টে এটা থাকতেই হবে বলতে পারেন। 5টা আপত্তি করে 2টো আপনারা মেনে নিন, কথা বোঝেন, মেটাল লেগে করছেন, উনি বুঝেছেন, ঠিক আছে। তো 3টে দেখা আছে আপনারা মেনে নিলেন, আর 2টো না, ঠিক আছে, দশ আমরা একমত হলাম বোঝার পরে। তো এটা হচ্ছে আপনারা যদি ফাইনাল কপিটা নিয়ে আসছেন, তাহলে 2টো আপত্তি থাকছে, যদি রিজন না আসে ওটা সমান্ত হবে আপনাদেরকে দিয়ে। ঠিক আছে, তার জন্য আমি বলছি যে সামনের দিন যদি আসে, রিজন রফিকে নিয়ে স্বয়ং নিয়ে আসেন, উনি আসবেন একদম আবার 10-12টা, আমরা বলবো যে ভাই আপনি যে সরকারে দিয়েছেন আমার পছন্দ হয়নি, কেন? তো ভাই কারণ এটা ওনার সঙ্গে সরাসরি হয়ে ওনাদের সঙ্গে দ্বিতীয়বার আবার তৃতীয় পক্ষকে আসার প্রয়োজন হয় না। আজকে যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে হয়ে গেছে, আমরা প্রশ্ন করলাম, আপনারা বললেন, দুজনের তরফ থেকে নিয়ে চলে যাই, আমরা গবেষণা করে দেখি যে কোনটা থাকতে হতে পারে, আমরা একটা ফাইনাল কপি তৈরি করবো মনের মতো করে, আপনারা তৈরি করবেন, তারপরে পরবর্তী সেটা যে আপনারা কোনটা বাদ দিন, তখন কারণ জিজ্ঞাসা করবেন আপনি যে রইলাম ভাই আপনি এটা বাদ দিলেন কি কারণ, যে যারা তা দিলে আমরা দিতে পারবো না, ঠিক আছে, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হলো যে ব্রাদার রাহুলের পক্ষ থেকে 10টার দিকে আমাদেরকে এখানে আসার কথা বলা হয়েছিল, মানে উভয় পক্ষ ব্যক্তি থাকবেন, তারপর তারা শর্তগুলি অনুযায়ী আলোচনা করবে, এটা ছিল 10টা বাজে তার শর্ত, মানে 10টা, ঠিক আছে। তো সেই জায়গার ভিতরে রোজগার রফিকি সাহেবের অবস্থান ছিল যে উনি বাইতুল মোকাররম বসবেন। পরে যখন 9টা পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন, দেখেছেন যে না, ব্রাদার রাহুল এ ধরনের কিছু বলছে না যে সে বাইতুল মোকাররম যাবে, এ ধরনের কিছু সে বলছে না। না বলার কারণে পরবর্তী দিনে সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা দরকার হলে বহস হোক, এই জন্য আমরা বালিতলা মসজিদে যাব, আমাদের প্রতিনিধি সেখানে যাবে। এবং উনি এটা 10টার আগেই জানিয়ে দিয়েছেন, 10টার আগে উনি লাইভে জানিয়ে দিয়েছে যে মালিকালা মসজিদে 3টার ভিতরে আমাদের প্রতিনিধি যাবে। এখন প্রতিনিধি কেন আসবে? প্রতিনিধি আসবে হলো উভয় পক্ষের শর্ত অনুযায়ী আলোচনা করার জন্য। এখন আমরা কিন্তু আমাদের শর্ত সব টাইপ করে নিয়ে এসেছি, একেবারে টাইপ করে ওনার সই সহ আমরা নিয়ে এসেছি। আমি একটু শেষ করতে টাইপ সহ ওনার সাইন সহ আমরা নিয়ে এসেছি। কিন্তু এখন আপনারা আমাদেরকে 10টা বাজে আপনাদের সময়, নির্ধারিত সময়, যে সময় মানুষ আসবে, কেন? উভয় পক্ষের শর্ত নিয়ে আলোচনা করা হবে, অথচ এখন পর্যন্ত আপনাদের শর্তটা টাইপই হয়নি। এখন বলছি কোনটা, যে আমরা পরবর্তীতে আপনাদের শর্তগুলো আপনাদেরকে জানাবো। এটা তো মানে তার আমরা তাহলে এরকম যদি হতো যে হ্যাঁ আমি একটু কথা সব কমপ্লিট করে এভাবে কথা হয়েছিল না, আজকে আসা হবে, আপনি বলা হচ্ছে আমরা কিন্তু কমপ্লিট করে আসবো, আপনি কমপ্লিট করে রেখেন, আজকে আপনি আসবেন, এটা নির্ধারিতভাবে কি বলছিলেন? আজকে আমরা সব টাইপ করে নিয়ে আসবো, আপনার সব টাইপ করে নেবেন, আমরা আজকে কমপ্লিট করবো। আমি একটু শেষ করি, কিন্তু এখন উপস্থাপনটা যেরকম হচ্ছে সেটা হলো যে আমরা আমাদের শর্তগুলি তাদের কাছে পেশ করলাম, ওনারা আমাদেরকে এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন যে এটাতে আমরা রাজি, এটাতে আমরা রাজি না, এটাই আছে, এটাতে রাজি, রাজি না। আমাদের শর্তগুলো আমরা আপনাদেরকে টাইপ করে পরবর্তীতে পাঠিয়ে দেব। তার মানে আমরা শুধু আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আসছি,
কথা শেষ? আচ্ছা আমি আমার দিকে খেয়াল যা সেটা পরামর্শ যে হচ্ছে সেটা হচ্ছে এখানে কিছু বিষয়ের অধিকার আমাকে দেওয়া হচ্ছে যে এই বিষয়ে আমরা আলোচনা সেটা করে আসবো। কিছু বিষয় আছে এই সমস্ত বিষয়ের অধিকারটা আমাদের নাই, যেটা আপনি বলেছেন, সেটার জন্য যদি আমরা এখন এখানে উপস্থিত ফোন করে নির্ধারণ সমস্যা সমাধান করতে পারি তাহলে হবে। আর যদি না হয় তাহলে প্রয়োজন হলে এটা পরবর্তীতে যাবে। বাকি উনি যে এই 5টা ঠিক চিহ্ন এখানে দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার মতো প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। যে উনি যে বিষয়গুলো এখানে নাম করছেন যে এই বিষয়গুলো নিয়ে এখানে মানে সমস্যা হতে পারে, এই বিষয়গুলো দিয়েছেন, কারণ আমাদের বহসের বিষয়বস্তু এক। ঠিক আছে, যে বিষয়গুলো এই বিষয়গুলো সমস্যা আমরা এখানে সমাধান করতে পারি, এই বিষয়ের সমস্যাগুলো আছে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, কথা শেষ। দ্বিতীয় মজলিসের কোনো প্রয়োজন নেই, আমরা বহসটা হোক। আমি বলি, আপনি তো বলছেন একটু আগে যেটা বললেন যে এই কাগজটা মানে আবার যাবে, আবার আসবে, আবার দুটো বলতে হইতে পারে, দুইটা আপনি মানবেন না, আবার হবে না। আমি আপনাদের বলি শুনেন, আপনি এটা বলছেন যে কাগজটা একবার আমি নিয়ে যাবো, মানে আপনার কথা হচ্ছে যে রিটার্ন রফিকে কেন আসে নাই, প্রতিনিধি কেন পাঠাইছে, এই তো না? এটা আমার অভিযোগই না তো? অভিযোগ না কি? আপনার যদি সম্পূর্ণ প্রতিনিধিত্ব করতে পারবেন না, কিছুটা পারবেন, কিছু অংশ পারবেন না, তো কেন আপনারা আসেন? শুনেন, আমি বলি আপনার মোনাজাত ওনারা, ঠিক আছে, আমরা প্রতিনিধি, আমরা কি কারণে আসছি, আমাদের কাজ কি? আমাদের কাজ তো আপনার এখানে ডিসাইড করে চলে যায়, তাহলে ওনারা কি মোনাজারা করবে, আমরা এটি করতে পারতাম। আমি আপনার কথা বলি শেষ করে, আমি যদি এইখানে এই ইয়াগুলি, এই পয়েন্টগুলি যদি আমি ডিসাইড করে আপনারা হ্যাঁ জানা দিতে পারি যে হ্যাঁ এটা মানছি, এটা মানি না, তাতে মোনাজারা আমি করতে পারি, তার কি দরকার? কথাটা বুঝছেন? আপনার কথা বুঝতে পেরেছি। আমি আপনারা বলি শুনেন, এখন আপনার যে একটা কাজ, আমি যে কাজটা করে আসছি, আপনি সেই কাজটা সেম কাজটা করবেন। আমি আপনার এইখানে এই শর্তগুলি আপনার কাছে আসছি, কথা বুঝেন? আমি আপনার কাছে এই শর্তগুলি নিয়ে আসছি, আপনি আমাকে এরকম কটা শর্ত করে পাঠিয়ে দিবেন, এটা দিয়ে দিচ্ছে। আমি যেহেতু আপনার কাছে আসছি, আপনি এইগুলা কেন কাটলে সেটা একটা মানে কারণ লিখতে গেলে একটা মোটা 1000 পৃষ্ঠার বই হয়ে যায়। আপনারা কেন মানছেন না বা আপনাদের কোন শর্তগুলো আমরা মানবো না, যেটা আপনি নামাজের আগে বলেছেন যে আপনি আমাদের শর্তগুলো পড়েন, পরবর্তীতে বইটা আপনি দেননি আমাকে, খাতাটা পড়েন, এখন কোনটাতে সমস্যা সময় দেন। আমরা আছি, সমস্যা নেই, আপনারা আপনাদের শর্তগুলো এখানে একটা সমাধান, আপনাদের শর্তগুলো টাইপ করে আমাদের হাতে দিয়ে দেন। ঠিক আছে, মূল কথা হচ্ছে এখন মূল কথা যেটা, আপনারা যে এই 5টা কাটলেন, এই 5টার কি কারণে কাটছেন সেটা আমাদেরকে জানান। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা এরকম একটা কাগজ সাইন করে দেন, সেইটা আমরা নিয়ে যাওয়ার পরে সেখান থেকে যদি আমাদের কিছু কাটার থাকে আমরা সেখান থেকে কাটবো, কাটার পরে আমরাও সেটা বিশ্লেষণ করবো যে কেন কাটছি। ঠিক আছে, এরপরে উভয় পক্ষে একটা কাগজ বেরোবে, সেটা আজকে কালকে আপনার রাহুল বাজারের আপনি যে বলতেছেন যে আগামী আনতে হবে, সে কি আসবে নাকি আবার আগামী? আরেকটা কথা বলি আপনাকে, যেটা বললাম তার জন্য প্রবর্ত বলছে যে এক কাজ সার্ভার করে তার স্ত্রী ভাগ করে পারে, মানে যেন তিনি কাজ করেই ভাগ করে বিষয় না। আরে ভাই, আমি উনার স্ত্রীকে বলিনি, এটা প্রবাদ করে না, যাই বলে মানে এই আসার কোনো দরকার না। আমি আপনাকে যে কথা বলি শুনেন, আপনাকে যে কথাটা বললাম, আপনাকে যে কথাটা বললাম যে উনি যে অভিযোগ করছেন যে ব্রাদার রাহুল, জি জি জি, না আমরা আছি, সমস্যা নেই, আপনারা করে আপনাদের আচ্ছা আমাদেরকে এটা দিয়ে দেন। উনি একটা অভিযোগ করেছেন, না আমরা যেহেতু আসছি, আমরা চাচ্ছি আজকে আমরা নিয়ে যেতে, সমস্যা যদি আপনার ক্যাশও হয় আমরা আশা করি আপনারা আপনাদের শর্ত যেগুলো আছে এই শর্তগুলো টাইপ করে আমাদের দিয়ে দেন, এবং আমাদের যদি থাকে আমি শেষ করিনি। শোনেন, এখন যেটা কাজ করবেন সেগুলো আগে লেখেন, এটা লেখার পরে এটা প্রিন্ট করে বের করেন, প্রিন্ট করে বের করে সাইন করেন। অভিযোগ করেছে আমাদের প্রতি, কেন আমরা এটা নিয়ে আসলাম না, তো ওর একটা বললাম না। এবার উনি খণ্ডন করার চেষ্টা করেছেন। এবার আমি কথা বলি যে উনি যে কথাটা বললেন যে মুফতি রিজওয়ান রফিকি সাহেব কালকে আজ সকাল 10টা পর্যন্ত 9টা পর্যন্ত তিনি রুহুল আমিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাইনি যে মানে বাইতুল মোকাররমে যাচ্ছি কি যাচ্ছে না, চূড়ান্ত মিথ্যা কথা। কেন? কালকে রিজওয়ান রফিকি সাহেব সকালে যখন ফোনে কথা হয়েছে তার আধা ঘন্টা পরে লাগিয়েছে বলে দিয়েছি যে বাইতুল মোকাররমে যাবো না, আপনাকে আসতে হবে, একবার না 100 বার হয়ে যাবে যদি গোনা যায়, কতবার কথাটা বলেছি, এটা মিথ্যা কথা বলেছে মসজিদে বসে। কথা শেষ করি, তুমি কথা শোনা, তুমি কথা বলিনি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর তিনি বললেন সকাল
10টার আগে 32 জন এসে তিনি লাইভে বলে দিয়েছেন, লাইভে একটা বলার আমার সঙ্গে পরামর্শ করবেন আকাশ আর জমির মধ্যে পার্থক্য আছে। তিনি বলতে পারতেন রাত্রে বললাম ভাই যে না আপনি যেহেতু আসলেন না বাইতুল মুকাররমে তো আমি লোক পাঠাচ্ছি, অবশ্যই আমি ফোনে জানান দরকার ছিল, পরামর্শ করা যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। টাইমটা বলা দরকার ছিল যে ভাই 10টা টাইম দিয়েছে আমাদের কোনো কারণ হচ্ছে না, আসতে পারছি না, ভাই কি করতে পারছে পরামর্শ করতে পারতো কি পারতো না, মানে অবশ্যই শুনেন কথা বলি, এটা হলো সুবিধা ছিল অবশ্যই এখানে শেষ করি। অবশ্যই এখানে যদি উদারতা দেখানোই যেত, অবশ্যই মানবিকতা দেখালেই অবশ্যই রিজনাল থেকে দায়িত্ব ছিল এটা যে কমপক্ষে একবার ফোন করে বলতো যে আমি শেষ করি বলেন যে তিনি বলতেন একবার যে রহিম ভাই আপনি আসবেন না, তো যাই হোক আমরা আসছি লোক পাঠাচ্ছি, তো সকাল 10টা বলছেন 3টে হচ্ছে কোনো মানুষ অস্বীকার করতাম না। 2 নম্বর বিষয়, এখানে একটি লোক এই বিষয়টি যে আপনি বললেন যে সকাল 10টার আগেই মুক্তি রিজনাল অফিসে জানিয়েছে লাইভে এসে, লাইভ আর পার্সোনাল আকাশ পার্থক্য আছে। 3 নম্বর 10টা থেকে 10:17 বাংলাদেশ টাইম, এখন মোবাইল সার্চ করে দেখে নাও বাংলাদেশ টাইম কয়টা? 10:17 লাইভ এসছে, ঠিক আছে 10:17 এসছে, চেক করে একটু চেক করে দেখো, লাস্ট সময় ফার্স্ট সময়টা চেক করে 10:17 লাইভ এসছে, 10:17 লাইভ এসছে। আচ্ছা এখন আপনি টাইপ করেন, এখন আপনি মিথ্যা অভিযোগ করা বন্ধ করুন, মিথ্যা অভিযোগ না, আপনি সেটা দিয়েছেন কাছে পরামর্শ করছি রিজন আইসি যেটা আমি পরামর্শ ওকে দিয়েছি প্রত্যেকটা জিজ্ঞাসা করি প্রত্যেকটা মেসেজ পাওয়া হয়েছে, তো মেসেজ করেনি, আমি চেক করে দেখাচ্ছি মেসেজ একটা করিনি যে ভাই আমি কালকে উনি আসলেন না, বাইতুল মুকাররমে আসলেন না, উনি তো আমি বলি বাইতুল মুকাররমে এসেছেন 3টায়, আপনারা এখানে এসেছেন 10টায়, এভাবে তিনি যখন লোক পাঠাচ্ছেন ফোন জানাবে না, তো ঠিক আছে আপনি আমার কথা মানুষের মধ্যে পাঠাচ্ছি, সেটা পুরো দুনিয়া জানা দিচ্ছে, সেটা পড়াই দিচ্ছে, আরে ভাই সেখানে লাইভ গেছে আমার প্রতিনিধি, আমি বলি না এটা ইনসাফের কথা বলছেন না, 11 আমি শ্রোতা মন্ডলী যারা আছে তারা স্পষ্ট বুঝতে পারছে। আমি এটাকে বেইনসাফ ধরবো, আপনি ওই শব্দটা উঠিয়ে নেন যে শব্দটা আপনি বলেছিলেন যে সে আমাকে ফোনেও জানায়নি ফেসবুকেও জানায়নি, এই ফেসবুকে জানায়নি কথা আপনি যে বলেছি কথাটা উঠিয়ে নেন, মানে কোনো বক্তব্য ব্যক্তি যে এটা বলছে যে লাইভে ফেসবুকে জানিয়ে দিল সকাল 10টা, এটা নয়, আমি যেহেতু লাইভে কথা শেষ করি, লাইভ থেকে কথা শেষ করি, যেহেতু প্রথমে বলছি ফোনে জানায়নি এবং ফেসবুকে জানায়নি, পরামর্শ করেনি, আপনি বলছিলেন ফেসবুকে বলেন ভাই সঙ্গে আপনি বলেন এখানে যে আমার ওখানে ফেসবুক শব্দটা ব্যবহার ভুল হয়েছে, এখানে আমার বলা উচিত ছিল আমাকে ফোনে জানায়নি। আমি একটা কথা বলে দিই, সকলে যাচ্ছে তোমাকে বোঝানোর মতো লোক পাগল পাবনা ছাড়া সম্ভব নয়। যে কথাটা আমি বলতে চাইছি যেটা যে স্পষ্ট বলেছে আমার বল, আচ্ছা আপনি যে কথাটা বললেন শোনেন পাবনা ছাড়া তোমাকে বোঝানো আমার তো কথা বলছেন, তাহলে আপনারা যদি আমি বলি যে আপনারা বোঝানো পাবনা ছাড়া নিয়ে আনে, আপনি কি মিউট করছেন না? আমি মাঝে আমি কথা বলবো, ঘুরাচ্ছি আপনার দিয়ে আমি একটা বিষয় একটু আগে করা যাবে না, আমি একটা বিষয় একটু আগে একটা দিয়ে রাখি, ঠিক আছে? সেই বিষয়টা হলো রাহুল, মানে আপনি এখানে বারবার একটা কথা বলছেন পাবনা বা পাগল এই সমস্ত আলফাজ আপনি ব্যবহার করছেন না, বারবার বলিনি, এখনই বলেছেন আপনি বারবার বলছেন, আপনি এখানে বলেছেন ঠিক আছে। কিছুদিন পূর্বে এই মনে হয় বাংলাদেশ আসার পরে সে আমাকে বলেছে যে ওনার তাকলিদ যে বইটা উনি লিখেছেন, এই বইটার ভিতরে উনি যেভাবে লিখেছেন আমি মসজিদে বসে যে ওলামাই কেরাম এই উদ্দেশ্যে এই বক্তব্যগুলো দেন, এজন্য আমি তার কাছে জানতে চেয়েছিলাম। এখন আমার কথা হলো আজকের আলোচনা শেষ হোক, আপনি যদি আমাকে বলেন, এখন আপনি আমাকে বলেছিলেন যে আপনার এই মসজিদে আসার জন্য, এই মসজিদে আসার পর আপনার সাথে আলোচনা করার জন্য আপনি বলেছেন, ঠিক আছে সমস্যা নেই, আমি আজকে এসেছি এবং আপনার বইটা প্রয়োজন আমি লাইভ থেকে আপনার থেকে বুঝে নেব, কোনো সমস্যা নেই যদি আপনি আমাকে সময় দিতে চান, ঠিক আছে? দয়া করে তোমার সঙ্গে পছন্দ করছে না, আপনি যদি পাগল এই সমস্ত আলফাজ ব্যবহার করে তাহলে কিন্তু আমি আপনার সাথে এখন পাগল শব্দ ব্যবহার করিনি, আমি ব্যবহার করিনি, আপনার পাগল সমান না, আমি আমরা যদি তোমার কাছে পার্থক্য হয়ে যাই, আমি আর আপনার দুনিয়া যদি 1 ঘন্টা তর্ক করতে পারে তো আপনার পাগল কোনো সমান না, মানে আমি পাগল ভেবো না, যেহেতু ওই শব্দ নিয়ে খেলে দেখে আমি কিন্তু এখন খেলে আপনি পারি দাদা তোমাকে একটা কথা বলি, আমার চোখ ডাইলে বলি আমার তিনটে বই নিয়ে আপনি সহপাঠী তিনি বলছেন এখানে কোশ্চেন করে কেন তোমাকে আপনি যেহেতু ওনাকে অ্যাটাক করে এখানে উপস্থাপন করলেন, আপনি যেহেতু অ্যাটাক করেছেন উনি অ্যাটাক করে করছেন, আপনি
এইভাবে অস্বীকার, আপনি যদি বলেন আপনি আমাকে পাগল, তাহলে আমি অবশ্যই এখানে এই মুহূর্তে আলোচনা শেষ হওয়ার পরে ব্রাদার রাহুলের তাকলিফ বই নিয়ে ওর সাথে আলোচনা করবো ওদের মসজিদ। আচ্ছা আচ্ছা, আরেকদিকে ছুটার চেষ্টা করছি। আপনি আমার পাগলের বৈশিষ্ট্যটা দিয়ে দিলেন, তখন চ্যালেঞ্জটা গ্রহণ করো। চ্যালেঞ্জ গ্রহণ করেছি বলে আসতে বলেছি, তুমি এমনি এসেছো নাকি? আমার ব্যক্তিগতটা, হ্যাঁ ব্যক্তিগত আগে হয়ে যাক, একটা শর্ত পূরণ করি। ঠিক আছে, শর্ত পূরণ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, 10টা শর্ত পূরণ করি। আমি চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা, করেছি। আগে একটা হোক। আমি আহলেস মসজিদ এসে চ্যালেঞ্জ করেছি, আজকে করবো। ওই চ্যালেঞ্জ কি করলা? এই যে এখন করেছি। এখন চ্যালেঞ্জ করলে কি করলা? তুমি আরে একটা সারা লেখা বলবে এটা যদি শেষ হয়, এটা কে কাজ ছেড়ে কিছু বলবে? একটা বলে যে সারা লেখা 4টা চ্যালেঞ্জ করছো, এটা পাগলের কাজ। এটা যদি শেষ হয়, তারপর যদি তোমার সময় থাকে, আমি আজকে না লিখেছি কথা বলছেন, দেখেন যে কাজে আমরা লিখেছি, আমরা স্পষ্ট লিখেছি। ভাই টাইপ করেন রে ভাই। আরে টাইপ বললাম, টাইপ করাবো কথা বলছেন, কম্পিউটারে লেখেন, আমি হাত দেখাই বলতেছি লেখেন অবশ্যই। আর আমি এখানে যেখানে পড়ছি তারা লিখবে। আমরা নামাজ পড়ে টাইপ করে ফেলেন। আচ্ছা আমরা লিখছি। আচ্ছা আমরা নামাজ পড়ে ফেলি, একটু অফ করে দেন। আমরা নামাজ পড়ি। সাবধান করে দিতে এসেছি। এই জন্যই কিন্তু আমি চ্যালেঞ্জ শুনে আমি তো তাহলে উপরে আলোচনা করে এসেছি, আবার ডবল করে দেওয়া মানে এখন আমি এটা ব্রাদার শেষ করে আমি যে আলোচনা করবো ওর মসজিদে এসে বলছি, সেটা শেষের পরে কিনা আমার মসজিদ নিয়ে যায়। আমার মসজিদ পাগলের মতো কথা বলছে রে ভাই। আরে অ্যাকসেপ্ট করে ফেলেছি রে ভাই। আচ্ছা কম্পিউটারের কাছে করে কথা বলেন না। আমরা কিন্তু এখন না নীতিমালা আইনি কি আসছে এটা আমরা পড়াশোনা করব। হ্যাঁ পড়াশোনা না, আমরা যদি পড়াশোনা কি সাথে পড়াশোনা ভালো ভালো যেটা বলেছি দেখো কোথায় আছে ভাই কোন ভূমিকা সংস্কার নামাজের সময় সার্ভিস হয়ে গেছে। মানে এখানে মানে আমরা যেটা আচ্ছা আপনি বলে নিন, আপনি পুরো ক্লিয়ার দেন। সংক্ষিপ্তের কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা আমাদের তৃতীয় যে সময়, প্রথমত আমাদের উভয় পক্ষ থেকে বাংলাদেশ সরকার আমরা পেশ করেছিলাম। বাসের দুই বিষয়গুলো আমরা স্মরণ করেছিলাম, পড়ে শুনিয়েছিলাম। প্রথম পক্ষ যারা আছে তারা আমাদের যে একটা এরকম একটা কাগজের মাধ্যমে তাদের প্রত্যেকটা বিষয় উপস্থাপন করেছে। ঠিক তদ্রুপ একইভাবে আমাদের বাংলাদেশের সারায় যে সকল পয়েন্টগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। দ্বিতীয় নম্বর বিষয় যে তাদের পক্ষ থেকে আমরা অ্যাকসেপ্ট করেছি, এখানে আমরা সিগনেচার সহ স্পষ্টভাবে তাদের কাছে দিচ্ছি। এবার আমরা আশা করছি এটা যে এটা নিয়ে গিয়ে এবং তাদের উভয়কে নিয়ে এবং আমরা দুজনের দুটো নিয়ে স্পষ্টভাবে অন্য একদিন বসা অন্য একদিন আজকের যে বিষয়গুলো আজকে সমাধান যেগুলো আজকে সমাধান করে যে এটা আমরা আলোচনা সমাধান আপনাদের বলে দেন কথা মাথাতে মনে রাখবেন। এ ভাই যে প্রস্তাব দিয়েছিলেন, আপনি প্রস্তাব দিয়েছিলেন, কথা শেষ করি যে আজকে শুধুমাত্র কাগজটা দিয়ে দেন, তারপর আপনার নিজেরা গিয়ে দেখবেন যে কোনটা দেওয়ার মতো দেওয়ার মতো, তারপরে আপনার সংশোধন করে একটা দেওয়া হবে। এমন কোনো আলোচনা নেই। এখন শুধুমাত্র এটাই ছিল শেষ কথা যে আমরা আমাদের প্রস্তাব আপনারা উপস্থান করেছেন, আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম। এখানে একটা বিষয় আমাদের থেকে আমাদেরকে যারা পাঠাইছেন, ওনারা আমাদেরকে বলছেন ওনারা আমাদের যে 5টা পয়েন্টের উপর আপত্তি করেছে সেই আপত্তির কারণগুলো শুধু একটু জেনে নিতে, শুধু মুক্তাসার সংক্ষেপে না যে এই কারণে আমরা এই 5টা বিষয় সম্পর্কে আপনাদের সাথে একমত না। এই কথাটা আমি তখনই বলেছিলাম যে এই বিষয়ে আলোচনা করতে হবে, যখন তোমরা নিজেরা বললে যে না আগে তোমরা এটা পাঠান, আমরা পাঠা সব রেকর্ড আছে, অবশ্যই অস্বীকার করেছো না, এখন আলোচনা করতে যাওনি, আপনারা নতুন ভাবে আপনারা আমরা ওই 5টা বিষয় জানতে চাচ্ছি যে কারণগুলো কি, 5টা বিষয় না বলার কারণ কি। আর এই কারণগুলো
সাহেব নিয়ে চলে যায় কেন? অবশ্যই তার মেয়ে নয়। না, এটা আমাদেরকে দিবে, এটা নিবে কেন? কাগজ বুঝাই দিলে তো পরবর্তী দিন আরো বুঝতে হবে আমাদের। এটা রাইট, এটা রাইট, ভুল করে কাটা বলেছে। ঠিক আছে না, এখানে লিখে তো রাইট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানের ভিতরে মানে 1 2 3 4 চারটা বিষয় উনি কেটেছেন। হ্যাঁ, চারটা, 1 2 3 4 গুড। আর এটা আপনি পরবর্তীতে কাটার পর ঠিক চিহ্ন দিয়েছেন। হ্যাঁ ভাই মসজিদে কি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের চারটা বিষয় নিয়ে দাদা রাহুল ভাই আপত্তি তুলেছেন। সেটা হলো বহসের বিষয়ে প্রশাসনকে ইনফর্ম করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইটা না, এটা না, পুরোটা বড়। আচ্ছা, আমি বলছি এটা নিশ্চিত করতে হবে, আর এই দায়িত্ব দাদা রাহুলকেই নিতে হবে, যেহেতু আমরা তার প্রস্তাবিত স্থানে বসতে চাচ্ছি। এটা কর্তন করা তার উচিত। এটা তো আমি এখন তখন বললাম আমাকে বলবে না, আমাকে বলেছে এটা জেনে নিতে আপনারা। এই বিষয়ে আপনি কথা শোনেন, আমি আপনাকে আমাকে ওখান থেকে বলেছে জেনে বুঝে নিয়ে আসতে। পরবর্তীতে আবার বসার কি দরকার? আজকে শেষ করে ফেলে এইটা কোনো আপনারা বলতেছেন পাঁচটা বিষয়ের উপর বলতেছেন, আমি চারটা বিষয়, আমরা এই চারটাতে আপত্তি আছে। আপত্তিটা কেন আমাদেরকে বলে দেন। আপনি এখন সংক্ষিপ্ত বলে একটা কথা 4 ঘন্টার কথা সংক্ষিপ্ত বলা যায় না। এটা কি ধরনের কথা? 4 ঘন্টার কথা সংক্ষিপ্ত বলা যায় না। আচ্ছা, এটা রেজলিউশন সাথে উনি বুঝবে। আপনি এই কথাটা বুঝাই দিবেন আপনি। আপনি তো দায়িত্ব ঠিক আছে, আচ্ছা, আপত্তি ব্রাদার রাহুল চারটা নিয়ে করেছিল। ঠিক আছে, এই চারটা নিয়ে ওনার আপত্তি। পরবর্তীবার উনি এটা ফোনে আলোচনা করবেন, রেজলিউশন। ফোনটা কে দেবে? আমি বলি আপনাকে শুনেন, আমার কথা শুনেন। ওকে কি জিজ্ঞেস হয়েছে? আমাকে জিজ্ঞেস হয়েছে, কথা আমার শুনে হয়েছে। ফোনটা কে দেবে? হ্যাঁ, আমার প্রশ্ন এটা ফোনটা কে দেবে? প্রথম কথা, আমি যদি এই সাহায্যে যদি আপত্তি করি, তো রিটার্ন সাহেবের এখানে ফোন করার দরকার নেই, আমার করার দরকার নেই। কারণ যেটাই রিটার্ন অফিসার আমার বলেছে যে যেভাবে ইচ্ছে সেভাবে বসবে, অবশ্যই তার আমি শর্ত গ্রহণ করিনি। এটা আমার হক আছে, তার হক নেই। আচ্ছা, শর্ত শর্ত কেন করবেন? আচ্ছা, দেখেন মূল একটা পয়েন্ট, আপনারা প্রত্যেকটা ঘন্টায় সেকেন্ডে অন্ধকারে বসার কথা বলেছে, এবং যেগুলো শর্ত আমি যাবো যেহেতু বলবো সেগুলি বসতে রাখি। ভাই আমি যদি তার শর্ত যদি ইনকার করি তখন সে বসতে বাধ্য, আমি কিন্তু বসতে পারছি না। আরে ভাই, বসতে পারবে এটা কি ধরনের কথা? আমার কাজটা আর দুইটা কথা প্রতিনিধিত্ব করা, তাই না? আপনি প্রতিনিধিত্ব করেন, আপনি এখানে প্রতিনিধিত্ব করে আমাদেরকে এই জিনিসটা বলে দিন। আমি একটু কথা বলবো। আমি একটু বলি, আসরের নামাজের আগে আসরের নামাজের আগের ভিডিওটা একটু আপনারা ওপেন করেন। রাহুল ভাই
পারবে না কেন? কারণ তার সঙ্গে আমার সাথে আলোচনা হয়েছে তো কিভাবে সে তোমরা অধিকাংশ ক্ষেত্রে জানো না। এটা কোনো কথাই না, আমি এটা কোনো কথাই না। রিজওয়ান ভাই বলেছে আলোচনাটা বিভিন্ন যে চারটা বিষয় আপনাকে মানবেন না, সেটা কি কারণ? কারণটা কি আছে? আচ্ছা আচ্ছা, তো জানাবেন নাকি বলেন? আপনি ফোন করবেন, আমি ফোন করব ইনশাআল্লাহ। আপনি আমি ফোন করব না, আর শেষ 24 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করে জানিয়ে দেবেন এই চারটা বিষয়, এই চারটা বিষয় ওনার সমস্যা। এই জন্য আমি এই জিনিসটা ফোন করবেন, ফোন করার প্রয়োজন ছিল যদি স্বয়ং উপস্থিত হতো এখানে। আচ্ছা আপনি ফোন করতে আপনাদের কপিটা আমাদের কাছে আমরা গেছি, আমরা মুক্তি রিটার্ন যদি না ওখানে বসে থাকতো এখানে যে রাস্তা দিয়ে ফোন তো আমাদের করতে হতো না, দ্বিতীয় দিন রাস্তা জন্য তোমাদের আপনাদের ইয়েটা আমরা তো এটা এখন পর্যন্ত ইয়েই করতে পারলাম না। আমরা এটা আপনি এখন করে উত্তর পাবো না। আচ্ছা আমি একটা কথা বলি, এই মোনাজারাটা যদি প্রথম থেকে কেউ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে কতবার যে পরস্পর বিরোধী কথা বলছে সেটা স্পষ্ট দিবালোকের মন মতো স্পষ্ট হয়ে যাবে। একটু আগে বলে যে শুধুমাত্র আমাদের কাগজ দেন, আমাদের কাজ শেষ, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই, নিজে বলেছেন। আবার এখন যে প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, তখন আমিও বলেছেন যে চারটে বিষয়। আচ্ছা এর চারটা তো একটা সাধারণ লজিক আচ্ছা এখানে আরেকটা বিষয় আমার থেকে জেনে নিতে বলছে, আমাকে জেনে নিতে বলছে প্রতিনিধিরা। আমি বিষয়টা এখানে বলছি, ঠিক আছে, আমাকে বলছে এটা জেনে নেওয়ার জন্য। এখানে আমরা বিষয়বস্তু দিয়েছি তাকলিদে শাখসি তথা মুজতাহিদ নয় এমন সাধারণ মুসলিমের জন্য দ্বীনি বিষয়ে সুনির্দিষ্ট কোন ইমামের অনুসরণ বৈধ, এটা আমাদের দাবি। আরে এটা শুনে জবাব কি করছো? এটা আমাদের দাবি, আপনাদের দাবিটা কি এটা এখানে উল্লেখ নাই। আছে সেটা যায় বলেন দেখেন। আচ্ছা ওইটা দিয়ে দিন, সমস্যা কি বলেন বলেন বিষয় কি? যিনি বিষয়ে মুস্তাহিদ নয় এমন সাধারণ মুসলিমদের জন্য তাকলিদের সাক্ষী বা সুনির্দিষ্ট একজন ইমামের অনুসরণ অজীব বা ফরজ। কি বলেন তো মিথ্যা কথা নাই। এটা কি? এটা কি বললেন আপনি? বলেন তো আবার বলতে পারেন না। আচ্ছা পড়তে দিছেন আপনারা? পড়তে দিছেন? আচ্ছা পড়তে দিছেন? পড়তে দিছেন? যিনি বিষয়ে মুস্তাহিদ নয় এমন সাধারণ মুসলিমের জন্য তাকলিদের সাক্ষী বা সুনির্দিষ্ট একজন ইমামের অনুসরণ ওয়াজিব বা ফরজ। এটা কি আপনাদের বিষয় না আমাদের বিষয়? আমাদের বিষয়। ভাই একটা কথা দেখেন, তাহলে মুনাজারা কিসের? মুনাজারাটা কিসের? আমরা বলতেছি বই তো, আপনারা বলতেছেন ফরজ ওয়াজিব, মুনাজারাটা কিসের? আরে ভাই আপনারা ওয়াজিব ফরজ এটা তো আপনারা দাবি, এটাই তো বই তো না, এটা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা আলোচনাটা কি নিয়ে? আমি কেন দেখেন আপনি কি লিখেছেন দেখেন, দ্বীনি বিষয়ে মুস্তাহিদ নয় এমন সাধারণ মুসলিমের জন্য তাকলিদের সাক্ষী বা সুনির্দিষ্ট একজন ইমামের অনুসরণ ওয়াজিব বা ফরজ। আমরা কি লিখেছি? তাকলিদের সাক্ষী তথা মুস্তাহিদ নয় এমন সাধারণ মুসলিমের জন্য দ্বীনি বিষয়ে সুনির্দিষ্ট কোন ইমামের অনুসরণ বৈধ। আপনি তো আলোচনাই নিয়ে বিষয়। আচ্ছা এই বিষয় আপনি নিজে তো আছেন, আপনি নিজে তো বলছেন এর বিষয় জানতে চান তুমি। আচ্ছা আপনার পক্ষে আপনার দাবিটা কি? ওটা দাবি তো নিয়ে এসে কাজ আছে। আচ্ছা দেখেন এখানে লেখা আমাদের বিষয় ওনাদের বিষয় পুরো এক। আমরা বলছি বৈধ, ওনারা বলছেন ফরজ বা ওয়াজিব। তো ওনারা ঠিক আছে, তো বিষয় একটাই, এই বিষয়ে আলোচনা হবে। একজন পক্ষ একজন বিপক্ষ, আমরা বিপক্ষ মানে আমরা বৈধ বলে আপনি
ভাই আরেকটা পেপার লান এদিকে দেন ভাই এদিকে আহেন নাজমুল ভাই আচ্ছা ভাই ভাই চলো চলো আচ্ছা আপনি ছাড় দিয়ে চলো আমি পড়ানো শুরু এদিকে তো আপনার বিষয় একটাই দেওয়া আছে, ঠিক আছে? এখানে তো লেখা দিয়েছে ইন্ডিকেট করে তাকলিদের সাক্ষীর বিপক্ষে আলোচনা রাখবে, এটা তো লেখাই আছে। এটা ছিল আপনাদের পক্ষ থেকে, মানে মুফতি রেজওয়ান সাহেবের পক্ষ থেকে, তাই না? ধরেন এটা ছিল আমাদের পক্ষ থেকে। তো আপনাদের এখানে উত্তর প্রশ্ন কোনো দরকার নয়, এটা শুধু ওই যে মুফতি সাহেবকে পৌঁছে দেন, বাকি কথা রমজার সাথে উনি ফোনে বলবে। আর যার যদি ভুল থাকে বা কোনো সংশোধন করা হয় ওনার সাথে উনি কথা বলে